আসসালামু আলাইকুম ভাই। কি ওয়ালাইকুম অবস্থা আপনার, আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শোভন, তোমার কি অবস্থা? এই তো ভাই, ভালো। কেমন লাগতেছে ভাই জার্মানিতে? লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এখানের আপনাকে পরিবেশ ভাই ভালো, স্বাগতম পরিবেশ। ভাই, আপনি আসলে আমাদের প্রথম গেস্ট আমাদের এই পডকাস্ট টাইপের আহ, একটা সেশনে। তো ধন্যবাদ, ধন্যবাদ আমাকে প্রথম গেস্ট করার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভাই। আহ, ভাই আমি ফার্স্টে আমার পরিচয়টা দিই। আমি হুম। সুমন দেব, বর্তমানে ট্রিপল সিক্স ব্যাচ আর ইঞ্জিনিয়ারিং কলেজের 14 ব্যাচ। বর্তমানে ফাইনাল ইয়ারে আছে আর কি, ফোর্থ ইয়ারে। আপনি আপনার পরিচয়টা একটু দিলে, আমরা তো চিনি ভাই আপনাকে সবাইকে, বাট ওই যে জুনিয়ররা তো এখনো মানে আপনার ফার্স্ট ব্যাচের অনেকেই চিনে না। তো ভাই দিলে ভালো হতো। হ্যাঁ, আমাদেরকে আসলে করোনার পরে চেনার সুযোগটা খুব কম হয়েছে, করোনার পরে যারা আসছে। তো আমি হচ্ছি মোহাম্মদ জুবাইর রহমান। আমার ট্রিপলি ব্যাচ হচ্ছে প্রথম ব্যাচ, এবং স্যাকের হচ্ছে নাইন্থ ব্যাচ। তো এটাই হচ্ছে আমার প্রাইমারি পরিচয়, যদি স্যাকের স্টুডেন্টদের জন্য আমি বলি আর কি। ঠিক আছে। আমরা ভাই আসলে একটু শুরু থেকে শুরু করি তাইলে, একেবারে ছোটবেলা থেকে যদি বলতে যাই। হুম। তবে আপনি ছোটবেলা থেকে যদি বলতেন, শুনে শুরু করতেন এইচএসসি পর্যন্ত, সেকে আসার আগ আচ্ছা, পর্যন্ত আর কি। আচ্ছা। তো আমার হাই স্কুল ছিল হচ্ছে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গাজীপুর। তো এখানে এটা ধরা যায় জেলা স্কুলের সমান সমান পর্যায়ের একটা স্কুল আর কি। তো সব জেলাতেই তো একটা করে বয়েজ স্কুল এন্ড গার্লস স্কুল থাকে। তো সেখান থেকে আমি হাই স্কুল পড়া শেষ করে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই। তো আমার এসএসসি ব্যাচ হচ্ছে 2013, আর এইচএসসি হচ্ছে 2015। হুম। আচ্ছা ভাই। তো ভাই সেকে আসার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা ভাই, মানে অনেকের ক্ষেত্রে হয় কি যে একটা সেকে একটা জিনিস প্রচলিত আছে ভাই, যে যারা আসলে সেকে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দেয় তারা চান্স পায় না, কিন্তু কেউ একজন ঘুরতে আসছে, জাফলং দেখতে আসছে বা কোনো জায়গায় ঘোরাঘুরি করতে আসছে, তার চান্স হয়ে যায়। তো ওইটা যদি বলতেন ভাই, যে ব্যাকগ্রাউন্ড যে স্টোরিটা। না, বিষয়টা হচ্ছে সেকে আমি ওইরকম কোনো কারণে আসলে সেকে আসি নাই আমি। চান্স নেওয়ার জন্যই আসছি। তো আমি মূলত এইচএসসির পরে প্রিপারেশন নিয়েছিলাম আইএসএসবির জন্য। তো আইএসএসবি হচ্ছে মানে আর্মিতে ঢোকার জন্য একটা পরীক্ষা, 4 দিন জি ভাই। পরীক্ষা দিতে হয়। তো তার আগে প্রিলিমিনারি থাকে, রিটেনও থাকে বর্তমানে। তো সেটার প্রস্তুতি আমি আসলে ভর্তি পরীক্ষার সময় নিয়েছিলাম। তো ওই প্রস্তুতি নিতে গিয়ে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি আমার খুব একটা ভালো মতো নেওয়া হয়েছিল না। তো ওখান থেকে আসলে চান্স পাইনি, যেটা আর কি রেড কার্ড বলা হয়। তো তারপরে ভর্তি পরীক্ষার জন্য উঠে পড়া লাগলাম। তো হচ্ছিল না, ওয়েটিং এ ছিলাম কিছু জায়গায়। তারপরে শেষমেশ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে মেরিট লিস্টে আসলো। তো এটাই ছিল আর কি ধরতে গেলে মানে সরকারি ভার্সিটি গুলোর মধ্যে সবার শেষ পরীক্ষা। সেকেন্ডটা জানুয়ারি মাসে হয়েছিল আমাদেরটা। তো হাল ছাড়ি নাই। আহ কষ্ট করে ওই সময়টা খুবই এফোর্ট দিছি, যার কারণে আসলে সেকেন্ড চান্স পাওয়া। তো আমার মনে হয় সেকের অন্যান্য যারা আছে অনেকেই আছে যে হাল না ছেড়ে এখানে শক্ত মানে শেষ পর্যায়ে পর্যন্ত শেষ পর্যন্ত ধরে রাখছে চাকরি আমি চান্স নিবো বা সরকারি একটা জায়গায় আমি করবো ইঞ্জিনিয়ারিং, সেরকমটা আর কি। আচ্ছা ভাই, তো ত্রিপলি কেন ভাই, তখন আপনাদের সময় তো প্রথম ব্যাচ অপেক্ষাকৃত ধরেন, তো ত্রিপলিটা মানে নেওয়ার কারণ। আচ্ছা, ট্রিপলি কেন? ট্রিপলির সাথে আসলে আমার ফ্যামিলির কিছু কানেকশন আছে। বলতে আমার ফ্যামিলির অনেকেই, মানে এক দুইজন না, প্রায় 4-5 জন হবে যে ট্রিপলি বা ইলেকট্রিক্যাল এই ব্যাকগ্রাউন্ডে আর কি ছিল। তো আমার ইচ্ছা ছিল সিএস এর জন্য। তো বাসা থেকে দেয়নি, যেটা হচ্ছে সত্যি কথা। তো পরবর্তীতে আর আফসোস হয় নাই, কারণ আমি কোডিং করার অনেক ট্রাই করছি। তো কোডিংটা দেখলাম যে আমাকে দিয়ে আসলে হয় না, ঠিক আছে। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, ট্রিপলিতে আসছি, ট্রিপলিতেই ভালো ইন্টারেস্ট শেষমেশ বিল্ড আপ করতে পারছি। আর এখন এখানেই আছি, এই লাইনেই আছি। দেখেছেন এটা। তো ভাই সেকে ত্রিপলি প্রথম ব্যাচের ছাত্র হওয়ার ভাই অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতাটা যে যেমন ধরেন এজ এ ফার্স্ট ব্যাচ আপনাদের সময় আমরা যতটুকু শুনছি আর কি, যে টিচার ছিলেন না ইভেন আপনাদের, এরকম আসলে কতটা ভেরিফাইড আমি জানি না, বাট এরকম শোনা মানে শুনছি আমরা যে হয়তো এমন হয়েছে যে আপনাদের নতুন সেমিস্টারটা শুরু হয়েছে, বাট আপনাদের টিচার আপনাদেরকে খোঁজা লাগতো, বা ধরো ফার্স্টের যে স্যারদের সাথে যোগাযোগ করতে হতো, মানে জিনিসটা হচ্ছে যে আপনারাই ডিপার্টমেন্টের হেড, আপনারাই ছাত্র, আপনারাই সব, এই টাইপের। এটা কাইন্ড অফ ট্রু। আমরা যখন শুরুতে আসি আসলে কোনো টিচারই ছিল না, একজন টিচারও ছিল না। তো পরবর্তীতে আমাদের এখানে আস্তে আস্তে টিচার আসছেন। ফার্স্ট ইয়ারটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে গেছে আর কি। তো আমাদের টিচার দেখা গেছে যে আমরা অন্যান্য ডিপার্টমেন্টের থেকে জিজ্ঞাসা করতাম যে মানে তখন তো যে কোর্সগুলো ছিল মূলত সেগুলো তো আসলে লাইক ফিজিক্স, ইংলিশ, ম্যাথ, এগুলো তো অন্যান্য ডিপার্টমেন্টেও ছিল। তো ওই ডিপার্টমেন্টের যে সকল স্যাররা ক্লাস টাস নিত তাদেরকে দিয়েই আসলে হয়ে গেছে। আর পরবর্তীতে আমাদের টিচাররা যখন জয়েন করছে তারপর থেকে আলহামদুলিল্লাহ পরিস্থিতি খুব ভালো হয়েছে। তবে মানে টিচারের সংকটটা হ্যাঁ, কিছু সময় ফিল করছি, তবে সবসময় ফিল করছি যে তা না। কারণ সার্চ থেকে আমাদের এখানে টিচাররা পড়াইতে আসতেন। হুম। তো এটা খুব একটা ভালো দিক ছিল, আমরা ভালো ভালো টিচারের মানে আন্ডারে গেছি। দেখা গেছে যে সাস্টের মেকানিক্যালের হেড, তারপরে কৃষি ইউনিভার্সিটির ম্যাথ ডিপার্টমেন্টের হেড, এই সকল স্যারদের আমরা পাইছি আলহামদুলিল্লাহ। তো সব মিলে শেষমেশ আলহামদুলিল্লাহ সব কোর্সের জন্য টিচার টিচার ছিল। আমি যদি মেনশন করি, আমাদের শহীদ ইকবাল স্যার তো আসছেন, তারপরে আমাদের জানিবুল আলম সোহেব স্যার আসছেন, তারপরে আরো ওই সময় তো আরো দুইজন টিচার আসছে একই সাথে। তো সবার কোর্স আসলে আমাদের ছিল না। তো তারপরেও দেখা গেছে যে আস্তে আস্তে না হয়ে গেছে বিষয়টা। আর এখন তো মনে হয় ভালোই ত্রিপলির অবস্থা বা হ্যাঁ ভাই, সেকের অবস্থা। এখন ভালো, দুইজন টিচার চলে গেছেন আসলে, ইকবাল স্যার এবং ইকবাল স্যার তো মেকে ট্রান্সফার হয়ে গেছেন, আর আহ, এই যে সালমান ফজলে রাব্বি স্যার আসলে যে পিএইচডির জন্য এই যে হুম। বাইরে চলে গেছেন। আসলে হ্যাঁ, এটাই। সালমান ফজল রাব্বি স্যার আমাদেরকে কোর্স নিয়েছেন, আমার কয়েকটা মনে আছে, কন্ট্রোল সিস্টেম, তারপরে হচ্ছে বায়োমেডিকেলও নিয়েছিলেন। হ্যাঁ।
না সরি, বায়োমেডিকেল হয়তো বা নেন নাই উনি। আরেকটা কোর্স নিয়েছিলেন ভিএলএসআই। কন্ট্রোল সিস্টেমটা আর কি মূলত ওনার সাথে আমাদের পরিচয় বা ওনার সাথে ক্লাস করা। সব সেমিস্টারে দেখা গেছে সব স্যারেরই কোর্স থাকতো, সাইদ ইকবাল স্যার, সোহেব স্যার, সালমান ফজল রবি স্যার, এদিকে রহমতুল্লাহ স্যার ছিলেন। তো প্রতি সেমিস্টারে ওনাদের ক্লাস পেতাম আর কি। আর স্যার আরিফ স্যার নামে একজন ছিলেন, এখন আছে কিনা আমি জানি এখনো না। আছেন ভাই? স্যার ট্রিপল হেড ছিলেন ওই সময়, ওনারও কোর্স থাকতো প্রতি সেমিস্টারে। আচ্ছা ভাই, তাহলে ওভারঅল ভাই আপনার সেকের যে 4 বছরের লাইফ, ভাই এই যে লাইফের অভিজ্ঞতাটা, ভাই আপনি তো অনেক অ্যাক্টিভ ছিলেন, সেকপার জেনারেল সেক্রেটারি, পেন্টাটনের ভাইস প্রেসিডেন্ট, মানে সবকিছু অ্যাক্টিভ ছিলেন। এগুলো মানে সবকিছু এটা অভিজ্ঞতা যদি আচ্ছা, বলতে চান আর এগুলো কি। নিয়ে যদি আমি বলি, আমাদের লাইফটা ছিল অনেকটা হল কেন্দ্রিক। মানে আমি ছিলাম 2 নম্বর হলে, তো তখন তো 2 নম্বর হল বলতো। তো পরবর্তীতে সেটা মুক্তিযোদ্ধা হল হয়েছে। আহ তো আমাদের লাইফটা হল কেন্দ্রিক ছিল। আমার আশেপাশে রুমমেট যারা ছিল তারা ম্যাক্সিমাম ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং এর। তো ওদের সাথে অনেক কিছু হয়তো একাডেমিক্যালি মিলতো না, বাট অন্য বিষয়ে আসলে মিলতো। ট্রিপলিরও ফ্রেন্ড ছিল আমাদের ফ্লোরে, আমি ছিলাম 4 তলায়। তো ওই ফ্লোরে ট্রিপলির অনেকজন ছিল, তো পুরো ফ্লোরটাই দেখা গেছে যে আলটিমেটলি আমরাই ছিলাম আর কি। তো এর আগে বড় ভাইরা ছিল, আর বড় ভাইদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো সম্পর্ক ছিল মোটামুটি। ইমিডিয়েট সিনিয়র যারা, তাদের সাথে, ইমিডিয়েট জুনিয়রদের সাথেও ছিল। 10 বেস 11 বেস পর্যন্ত, 12 বেসও আমরা কিছু কিছু পাইছি জুনিয়র। আর হচ্ছে সেকপা পেন্টাটন নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি। হ্যাঁ, তুমি বলছো যে অনেক কিছু করছি, আসলে অনেক কিছু করছি বলতে অনেক কিছুই করছি। আমি মোটামুটি সকাল থেকে রাত, সকালে ঘুম থেকে উঠতাম কয়টা, 8টা 9টার দিকে। এটা আমি বলতেছি সেকেন্ড ইয়ারের কথা, 2017 সালের দিকে। তো সেখান থেকে দেখা গেছে 12টা 1টা পর্যন্ত এটা সেটা নিয়ে সারাটা দিন। এর মাঝখানে আবার টিউশনি করাইতাম, সেকপা পেন্টাটন, পলিটিক্স, তারপরে হলের কিছু দায়িত্ব ছিল। এই সকল বিষয় আসলে নিয়ে সারাদিনই ব্যস্ত থাকতাম। এর মাঝখানে আসলে পড়াশোনার দিকে মনোযোগী হয়েছি সেকেন্ড ইয়ার থেকে। আলহামদুলিল্লাহ পড়াশোনার দিকে একটু একটু করে মনোযোগী হয়েছি। শিখছি, আশেপাশে মানুষজনদের কাছ থেকে শিখছি, এক একজন ফ্রেন্ডের কাছ থেকে এক রকমের ট্রিক্স নিছি আর কি, যে কিভাবে ভালো করতে হয়। তো আমার আসলে প্রথম 2 সেমিস্টারের রেজাল্ট খুব একটা ভালো হয়েছিল না। 2 সেমিস্টার শেষে দেখি যে আমার সিজিপিএ আছে 3.16। তো ওই সময় খুবই হতাশ হয়ে গেছি। বাসা থেকে তো বলছে 3.5 এর নিচে সিজিপিএ রাখা যাবে না। তো পরে আস্তে আস্তে শুরু করলাম যে সবার আগে কি করা যায়, ক্লাসে আগে মনোযোগী হলাম। ক্লাস যত সকালেই থাকুক ক্লাসে অ্যাটেন্ড করা শুরু করলাম, নোট করা শুরু করলাম। তারপরে হচ্ছে টার্ম টেস্টের আগে খুব ভালো মতো পড়াশোনা শুরু করলাম। তো নোট করাটা আসলে একটা বড় বিষয়, নোট করা। মানে ইন্টারনেটে ঘাটাঘাটি করে ইউটিউব থেকে কোনো একটা কনসেপ্ট বুঝে তারপরে নোট করে রাখলে দেখা যায় যে পরীক্ষার আগে কষ্ট অনেকটাই কমে যায়। তাই হচ্ছে পড়াশোনা এভাবে করতাম আর কি, একটু একটু, খুব বেশি যে করছি তাও না, পরীক্ষার আগ দিয়ে পড়ছি। তবে অন্যান্য সময়ে একটু টই টই করে বেড়ানো হয়েছে। সেক্টর থেকে হচ্ছে জয়েন করি, তারপরে আমি তো শেষমেশ আহ সাধারণ সম্পাদক ছিলাম আর কি, বাংলায় যেটা বলে। তো সেকপাতে আমরা ফটো আঁকে যেতাম। স্ট্রিট ফটোগ্রাফিটা ছিল আর কি আমাদের উম, একটু পছন্দের বিষয়। আমি শাহজাহানও আমার সাথেই, ট্রিপল ই ফার্স্ট ব্যাচের। তো আমরা হচ্ছে যে জুনিয়রদেরকে নিয়ে প্রথমে মোবাইল দিয়ে ফটোগ্রাফি টোটোগ্রাফি করতাম, পরে আস্তে আস্তে হচ্ছে ক্যামেরা কিনছি, ক্যামেরা দিয়ে কিছু ফটোগ্রাফি করছি, কিছু এক্সিবিশনে মানে অ্যাড হইতাম, অ্যাটেন্ডেন্স দিতাম। তো এই বিষয়ে আসলে গুলো আসলে হেল্প করছে। হ্যাঁ, পেন্টাটনে যে আমি ছিলাম, পেন্টাটনে আমার গান বাজনা তো পারতাম না। পেন্টাটনে আমার কাজ ছিল কনসার্ট যখন অ্যারেঞ্জ হইতো ওইগুলোকে অ্যারেঞ্জ করা, একটু একটু মানে প্যান্ডেল গুলো দায়িত্ব দায়িত্ব নেওয়া, এই সকল আর কি। তো এই বিষয়ে আসলে গুলো মানে এত কিছু যে করছি আলটিমেটলি আমার জন্য হেল্পফুল হয়েছে পরবর্তীতে। আমি এগুলাকে ম্যানেজারিয়াল স্কিল হিসেবে দেখাইছি এখানে যে আসছি, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আর কি সংক্ষেপে আমার সেক লাইফ। আচ্ছা ভাই, তো ভাই আমরা যে একটা গ্রাজুয়েশনের পরবর্তী যেটা অবস্থা, ধরেন যে এই যে এখন তো ধরেন আমরা 14-এ আছি, বাট 13 ব্যাচের ভাইদের দেখি বা 12 ব্যাচের ভাইদেরকেও কিছু পাইছি, যে ওই টাইমের যে একটা অবস্থা, একটা ডিসিশন, যে চাকরি করব, দেশে থাকবো, নাকি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিব, প্রাইভেট জবে যাব, নাকি কি করব, মানে ওই মানে টাইমটার স্ট্রাগল, বা আপনার আশেপাশে যারা ছিলেন তাদের একটা স্ট্রাগল, যদি একটা ওভারঅল একটা সামারি দিতেন। এই আসলে এই ডিলেমার মধ্যে সবাই থাকে, এই ডিলেমার মধ্যে সবাই থাকে যে সরকারি চাকরি করবো না বিদেশ যাবো। তো আমি হচ্ছে মানে আমি বলতে না, আমাদের অনেকেই আসলে মূলত দেখা গেছে যে শোয়েব স্যারের থেকে আমরা প্রভাবিত হয়েছি বিদেশ যাওয়ার জন্য। তো শোয়েব স্যার এমন একটা সময় আসছেন আমাদের মাঝখানে যে আমরা কি করবো এই ডিসিশন নেওয়ার যে বয়সটা ওই সময়। তো স্যারকে দেখছি ইরাসমাস স্কলারশিপ নিয়ে আসছে, পড়াশোনা করে আসছে, দেশে আসছে। স্যার বিভিন্ন গল্প টল্প বলতো। তো বিদেশে যাওয়া বা স্কলারশিপ পাওয়ার যে হাতে খড়ি মূলত ওইখান থেকেই শুরু হয়েছে ইচ্ছাটা। তো পরবর্তীতে আমি ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করতেছিলাম, সরকারি চাকরির জন্য মাথায় চিন্তা ছিল না। বাট করোনার পরে আবার দেখা গেল যে একটু মনটা চেঞ্জ হয়ে গেল। আমার গাজীপুরের যে ফ্রেন্ডরা ছিল ওরা আবার সরকারি চাকরির প্রতি ইন্টারেস্টেড ছিল। তো ওদের সাথে আবার বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করলাম। বিসিএস এর সাথে তো অন্যান্য ট্রিপলির ওইগুলোর কানেকশন আছে, ট্রিপলির যে সবগুলো আছে, ইডিবি, ডেসকো, নেসকো, বিজিসিবি রেগুলার। তো ওইগুলোর দিকে একটু মনোযোগী হইলাম। মনোযোগী হওয়ার পরে দেখা গেল চাকরিতে জয়েন করছি, চাকরির বিষয়ে আসতেছি। তো চাকরিতে জয়েন করার পরে দেখা গেল যে পড়াশোনা করা, তারপরে ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়া, এগুলো খুবই ধৈর্যের কাজ। সরকারি চাকরি পাওয়াটা আসলে টাফ, আমি বলবো যে সরকারি চাকরি খুবই টাফ। এর থেকে স্কলারশিপ নিয়ে আসলে বাইরে আসাটাই সহজ। এটা মনে হয় যে আপনার ফাদার ভাই কেউ বলছিল আর কি, কিন্তু এটা আমার মনে হয় অনেকদিন আগে থেকেই আছে আর কি, যে বিদেশে যাওয়াটা আসলে সহজ। তো যাই হোক, তো মন যখন বসে না, তারপরে মনটা শান্ত করলাম যে না,
এই যে ওই সময় আমার অনেক ক্লাসমেটরা বাইরে চলে যেতেছে। তারপরে স্কলারশিপের যে গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপ, তারপর নেক্সট ইউএসএ, এগুলোতে যারা যাচ্ছে তাদের প্রোফাইলের সাথে আমার প্রোফাইলের খুব একটা দূরত্ব নাই। হ্যাঁ, ওই সময় আমার কিছু শর্টেজ ছিল, আইএসডি নাই বা জিআরই নাই বা পেপারও ছিল না। কিন্তু দেখলাম যে না, যে প্রোফাইল আছে, যে সিজিপি বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে তারা চলে যাচ্ছে একটা ফান্ডেড স্কলারশিপ নিয়ে, তো সেটা তো আমিও অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ। তো ওইখান থেকে আসলে শুরু, 2 বছর আগের কথা বলতেছি, 2023-এর অগস্টের কথা। তো তখন আমি ফুল টাইম জব করি, আবার ডুয়েট এমএসসি তেও ভর্তি। তো তখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করলাম। আহ এই আর কি। এমএসসি তে প্রথমে ভর্তি হয়েছিলেন ভাই নাকি জব, আচ্ছা আচ্ছা, মানে তাহলে কোনটা? একটু তাহলে আসি। তো করোনা পর্যন্ত হচ্ছে, করোনা 21 সালে আর কি আমাদের ফাইনাল এক্সাম হয়ে যায়। তো ফাইনাল এক্সাম হওয়ার পরে তখন করোনা ছিল, মানে লকডাউন দেয় তুলে নেয় এরকম একটা অবস্থা। তো তারপরে আমি ইন্টার্নশিপ ইন্টার্নশিপের জন্য চেষ্টা করতেছিলাম বিভিন্ন কোম্পানিতে। তো ইন্টার্নশিপের সুযোগ পাই, আমার যেখানে আমি পরবর্তীতে চাকরি করছি। ইন্টার্নশিপে ছিলাম আমি 4 মাস। তো আমার সাথে আরো দুজনও ছিল। তো আমরা তিনজন একসাথে ইন্টার্নশিপ শুরু করি একটা পাওয়ার প্ল্যান্টে। তো পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে মূলত মেরিন ইঞ্জিন বেসড কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা পিকিং পাওয়ার প্ল্যান্ট বলা হয়। তো এটা মূলত হচ্ছে জাহাজের যে ইঞ্জিন গুলো আছে সেই ইঞ্জিনের সাথে জেনারেটর কাপলিং করা থাকে। তো আমাদের ওই জেনারেটর আর ইঞ্জিন তো চালাইতেই হয়, আর এটা ফুয়েল হচ্ছে হেভি ফুয়েল অয়েল বা ফার্নেস অয়েল। তো এই তেলটা হচ্ছে, ইঞ্জিন তো তেল দিয়েই চলে, তো এটা বিশেষ ধরনের তেল, বিশেষ ধরনের ইঞ্জিন। এটা অপারেট করার জন্য অন্যরকম একটা কায়দা আছে আর কি। তো চাকরিতে ওইভাবে ঢুকলাম। ইন্টার্নশিপ যখন করি 4 মাস পরে দেখা গেল যে আহ, খুবই ভাগ্যক্রমে ওই সময় পোস্ট খালি ছিল না আমার কোম্পানিতে, একজন আসলে চাকরি সুইচ করে। তো তখন এই যে শর্টেজটা হয়, তো আমাদের তিনজন আমরা রেডি ছিলাম, আমাদের তিনজন থেকে আলহামদুলিল্লাহ আমি ভাইবার মাধ্যমে চান্স পাই। তো আমি হচ্ছে আমার কোম্পানির কান্ট্রি যে ম্যানেজার ছিলেন, তো তিনি আমার ভাইবা নিয়েছিলেন। তো ওই ভাইবাটা আমার একটু ভালোই ছিল, আমি আবার ওই সময় ভাইবা দিতে দিতে এক্সপার্ট হয়ে গেছি, মানে আইএসএসবি তে অলরেডি 2 বার আইএসএসবি দিয়ে দিছি, ব্রিগেডিয়ার জেনারেলদের সামনে ভাইবা টাইবা দিছি। তো কনফিডেন্স, খুবই কনফিডেন্স, প্লাস প্রিপারেশন, মানে চাকরি লাগবেই, ঠিক আছে, বিয়ে শাদী করা লাগবে। তো ওইভাবে নিজের ভালো মতো করছিলাম, যার কারণে ভাইভাতে চান্স পেয়েছি। ভাইভাতে আমার বলে যে আমি, মানে আমাদের ফেনীতে ছিল আর কি অফিস, ওইখানে কান্ট্রি ম্যানেজার স্যার বলে যে আমি ঢাকায় যাই, তারপরে দেখি তোমাকে কোথায় দেওয়া যায়। তো তারপরে আলহামদুলিল্লাহ কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হয়, ওইখানেই জয়েন করি। আর এদিক থেকে আমি এর আগে ডুয়েটের জন্য অ্যাপ্লাই করি, ডুয়েটে এমএসসি করার জন্য। ডুয়েট হচ্ছে আমার বাসার ঠিক পাশেই, আমার বাসা থেকে 5 মিনিট লাগে বেসিক্যালি হেঁটে যেতে। তো ওইখানে একটা মাস্টার্স করার চিন্তা ছিল যে ভর্তি হয়ে যাই, অনেকের থাকে না অনেকের সময় যে বিএসসি করার পর পরই যে মাস্টার্সে ভর্তি হয়ে যায়। তো আমারও এরকম একটা ছিল, তো ডুয়েটে। বাসার পাশেই? হ্যাঁ, বাসার পাশে। হুম। এটা একটা ভালো ডিসিশন ছিল যে আমি ডিইউ বা বুয়েট এগুলাতে চেষ্টা না করে ডুয়েটে ভর্তি হয়েছিলাম। আদারওয়াইজ হয়তো আমার এই মাস্টার্সটা, ফার্স্ট মাস্টার্সটা করা সম্ভব হতো না। তো মাস্টার্সে ভর্তি হলাম, এদিকে চাকরিও হয়ে গেল। তো মানে চাকরি হয় না, ইন্টার্নশিপ হলো। তো ফেনীতে চলে যাই, ফেনীতে চলে গিয়ে ওই সময় আবার অনলাইন ক্লাস হচ্ছিল। অনলাইন ক্লাসে দেখা গেল যে আমি কোর্স টোর্স নিয়ে ফেলছিলাম প্রথম সেমিস্টারই। আমাদের মূলত 6টা থিওরিটিক্যাল কোর্স আর বাকিটা হচ্ছে পুরোটা থিসিস। তো আমার দেখা গেছে 1 বছরের আমার 6টা কোর্স শেষ, আর আইসা আইসা পরীক্ষা দিতে হতো। আর থিসিসটা বাকি ছিল, থিসিস করা লাগছে প্রায় 3 বছর লেগে গেছে আর কি, কারণ চাকরি করতেছিলাম। তো আমার চাকরির যদি কথা বলি, চাকরিতে আমার ছিল শিফটিং এর ডিউটি। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিই। তো পরবর্তীতে অ্যাক্টিং শিফট ইনচার্জ ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করছি, অর্থাৎ মানে পাওয়ার প্ল্যান্ট তো 24 ঘন্টায় চলে। হুম। তো 24 ঘন্টা 3 ভাগ করে 8 ঘন্টা করে একটা করে শিফট। তো এরকম 4টা শিফট থাকে, একটা শিফট ছুটিতে থাকে, 3টা শিফট হচ্ছে সবসময় ডিউটি করে, নাইট, ইভিনিং, মর্নিং। তো এইভাবে ডিউটি করতে থাকি, তো পারফরমেন্স হয়তো বা ভালো ছিল, যার কারণে আমাকে পরে শিফট ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়। তো সেখান থেকে আমার ম্যানেজারিয়াল স্কিল আরো বেশি ডেভেলপ হয়েছে। আর হচ্ছে যে ছুটি ছিল আর কি, প্রচুর ছুটি থাকে। ছুটি থাকলেও মানে ছুটিটা আসলে 3:1, মানে 3 দিন ডিউটি করলে আমি একদিন ছুটি পাবো। তো সেই হিসাবে 9 দিন ডিউটিতে আমার 3 দিন করে ছুটি থাকতো। ওই 3 দিনে দেখা যেত যে আমি ফিল্ড থেকে চলে আসতাম। আর ডুয়েট যেহেতু বাসার কাছে, 3 দিন তো আর বসে থাকা যায় না, ওই উইকডে ছাড়াই করতো আর কি। তো ডুয়েটে যে আর কি থিসিসের কাজগুলো করতে পারছি, প্র্যাকটিক্যাল গুলো করতে পারছি, ল্যাবের কাজ করতে পারছি। তো এভাবে আর কি করতে 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 তো 3 বছর হয়ে গেল। এর মাঝখানে বিদেশে ডিসিশন নেই, সরকারি চাকরি থেকে সরে আসি। তো বিদেশের প্রিপারেশনও নিছি চাকরি করা অবস্থায়, প্রথম মাস্টার্স থিসিস করা অবস্থায়। আইএলটিএস দিছি আমি মূলত 1 মাসে, 1 মাস 1 সপ্তাহ এই প্রিপারেশনে আমি আইএলটিএস দিই। তো আইএলটিএস আলহামদুলিল্লাহ ওভারঅল 7 আসে। তো এটাও একটু কনফিডেন্সটা বুস্ট করে যে না, 7 ভালো স্কোর না, মোটামুটি চলার মতো একটা স্কোর। ভালো স্কোর আমি বলবো 7.5, 8 এগুলো হচ্ছে ভালো স্কোর। তো নিজেরটা আর কি নিজের কাছে একটু কমই লাগে সবসময়। তো তারপরে হচ্ছে অ্যাপ্লাই শুরু করি, অ্যাপ্লাই না সরি অ্যাপ্লাই শুরু করিনি ওই বছর, আসলে আমি কোনো অ্যাপ্লাই করিনি। আমি দেখলাম যে আমার শুধু আইএলটিএস আছে আর জবের এক্সপিরিয়েন্স আছে। তো স্কলারশিপ পাওয়ার জন্য বা ফুল ফান্ড পাওয়ার জন্য আরেকটা বিষয় দরকার পড়ে, সেটা হচ্ছে পেপার। জি। তো পেপার তো মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে কনফারেন্স পেপার, একটা হচ্ছে জার্নাল পেপার। তো ওই সময় আমি একটা কনফারেন্সে আসলে অংশগ্রহণ করি, একটা পেপার সাবমিট করি। সেটা আমার ডুয়েটের কাজ থেকেই, মানে ডুয়েটের কাজের একটা অংশ ছিল। ডুয়েটের কাজের অংশ ছিল সেখানে, ওই পেপারটা একসেপ্ট হয়। একসেপ্ট হওয়ার পরে পেপারটা পাবলিশ হয়েছে। আর হচ্ছে এরপরে আমরা ফ্রেন্ডরা মিলে একটা পেপারও লিখছিলাম, কনফারেন্স পেপার, ওইটাও পরে সাবমিট করে ওইটাও পাবলিশ হয়। তো দুইটাই ছিল মূলত গ্রিন এনার্জির উপরে। গ্রিন এনার্জির উপরে হওয়ায় এই দুইটা পেপার আমার হেল্প করছে। আর হচ্ছে মাস্টার্সে ফার্স্ট মাস্টার্স একটা করছি, এটাও একটা একাডেমিক কোয়ালিফিকেশন। এভাবে করে আগাইতে থাকি, প্রোফাইল আস্তে আস্তে এনরিচ হয়।
তো স্কলারশিপের জন্য তো মূলত সবকিছুই দরকার পড়ে: সিজিপিএ, পেপার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আইএলস, তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো সবকিছুর একটা প্যাকেজ প্রয়োজন, মানে খিচুড়ির মতো। কারণ প্রত্যেকটারই আলাদা আলাদা নাম্বার আছে, প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা মার্ক ডিস্ট্রিবিউশন আছে। 100-র মধ্যে দেখা গেল যে সিজিপিএ 30% মার্ক ক্যারি করে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 20% মার্ক ক্যারি করে, আইএলস 10%, আইএলস বলতে ইংলিশ প্রফিসিয়েন্সি, এটা 10% ক্যারি করে। তো প্রোফাইল রেডি মোটামুটি যখন হয়, আমি গত বছর হচ্ছে আমার টার্গেট ছিল 2024 সালে, আমি চেষ্টা করি, অ্যাপ্লাই করি। আমার আরেকটা টার্গেট ছিল, সেটা হচ্ছে ইউএসএ। তো ইউএসএ প্রফেসরদের মেল করছি 2024 সালের জানুয়ারি থেকে, ধরতে গেলে বছরের অর্ধেক সময় পর্যন্ত আমি মেল করি, কিছু পজিটিভ রেসপন্স পাই, তাদের সাথে কন্ট্যাক্ট হয়। এভাবে করে আর কি প্রিপারেশন নিই আর কি হায়ার স্টাডিজ। ইয়ে ভাই, যে একটু আমরা পিছনে যাই, যে আচ্ছা। ডুয়েটের যে মাস্টার্সের ভর্তিটা, আসলে এটা হ্যাঁ, প্রসিডিউরটা আসলে এরকম। ডুয়েটে হচ্ছে প্রতি বছরই ছাড়ে, মাস্টার্স এর অ্যাপ্লিকেশন ছাড়ে। তো এখানে অ্যাপ্লাই করতে হয়। সরকারি ইউনিভার্সিটির জন্য প্রসিডিউরটা একটু ইজি। বেসরকারি ইউনিভার্সিটি বা ক্রেডিট যদি 140, 145-এর কম থাকে, আমি জানি না আপডেট রুলস কি, 145-এর কম থাকলে তাদেরকে আরেকটা অ্যাপ্লাই করতে হতো, যে আমি কি এলিজিবল কিনা পরীক্ষা দেওয়ার জন্য। সেটার জন্য এলিজিবল হলে তাহলে তারা দেখা যায় যে পরীক্ষা দিতে বসতে পারে। আর যারা মোটামুটি সরকারি ইউনিভার্সিটি থেকে পড়ছে বা 160 ক্রেডিট এরকম, তো তারা হচ্ছে সরাসরি পরীক্ষায় বসতে পারে। তো রিটেন পরীক্ষা হয়, রিটেনের পরে ভাইবা হয়, ভাইবার পরে কারা কারা ভর্তি দিতে পারবে সেরকমটা দেওয়া হয়। তো খুব একটা খারাপ অবস্থা না থাকলে দেখা যায় যে এগুলোতে আসলে মোটামুটি চান্স পাওয়াটা সহজ, কারণ অনেকেই দেশে মাস্টার্স করে না, হুম। অনেকেই করে না, বা করলেও দেখা যায় টার্গেট থাকে বুয়েট থেকে করার। তো আমার জন্য একটু সহজ ছিল বলতে, ওই টাইমে তো কঠিন লাগছে, চান্স পাওয়ার পরে বোঝার পরে একটু সহজ লাগছে আর কি। এটা হচ্ছে এটার procedure। হ্যাঁ ভাই। আর দুইটা জিনিস ভাই, যে জব এবং মানে মাস্টার্স, যেটা যে প্যারালালি যে হ্যান্ডেল করছেন, মানে ওইখানে আপনার মানে আপনার কাছে কি স্ট্রাগলটা লাগছে, যে আসলে মানে মেইন পেইনটা কি লাগছে? যেমন আমাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ধরেন টিউশনি করতেছে, টিউশনি করার পরে আসলে আমাদের মানে ওই তোমার কাছে মনে হয় অনেক কিছু করতেছি, এই করতেছি। এটা একটু কঠিনই হয়েছে আমার জন্য আসলে। জবে বলতে ওই যে বললাম, আমার 3 দিন করে ছুটি থাকতো, 9 দিন হুম। পর পর আমি ওই 3 দিনের ছুটিগুলা ইউটিলাইজ করছি। ওই সময় একটু এফোর্ট দিছি। প্লাস হচ্ছে ডিউটির বাইরে 8 ঘন্টা, তো ডিউটি 8 ঘন্টার জায়গায় দেখা গেছে 9 ঘন্টা, 9.5 ঘন্টা দিনের মধ্যে যেত। তো বাকি টাইমটুকু ফ্রি ছিলাম, ওই টাইমের কিছু অংশ কাজ করছি। আর একটা অংশ রাখতে হয়েছে বিদেশের, এগুলো নিয়ে ঘাটাঘাটি করার জন্য প্রচুর ঘাটাঘাটি করছি, প্রচুর মেল করছি, প্রচুর প্রোফাইল মানে ইউএস প্রফেসরদের প্রোফাইল ঘাটছি। তো আমার মূলত টার্গেট ছিল যে বাইরে থেকে ডিগ্রি নিব উইথ স্কলারশিপ। তো সরি, সেটা হচ্ছে এনার্জি সিস্টেমের উপর, এনার্জি সিস্টেম, পাওয়ার সিস্টেমের উপর। তো এটার সাথে সাথে আমি ডার্ট স্কলারশিপের ব্যাপারে আগে থেকে জানতাম। তো ওইগুলো সব মিলে আর কি প্রিপারেশন নিতে হয়েছে, মানে একই সাথে করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। আচ্ছা যে আচ্ছা। স্যাকে অনেক কিছু নিয়ে দৌড়াইতাম। হুম হুম, তো অভ্যাস এই হয়ে গেছিল। অভিজ্ঞতা সামহাও কাজে লাগছে, আমি সারাদিন দেখা গেছে যে কাজ করতে পারি, খাওয়া দাওয়া কাজ এর মধ্যে অন্য কাজ। তো এরকম আমি সারাদিন কয়েক সপ্তাহ ধরে টানা করার মতো আর কি ক্যাপাবিলিটি স্যাক থেকেই পাইছি। হ্যাঁ, এই আমরা আসলে বিদেশে যাওয়ার আগে একটু ইন্ডাস্ট্রি নিয়ে বলি ভাই, যে আমাদের আসলে ইন্ডাস্ট্রি নিয়ে আসলে এত মানে অভিজ্ঞতা নাই, বা আসলে এত তো টাচে থাকি না আমরা। তো দেখা গেছে ধরেন কেউ যদি পার্সোনাল যদি পরিচিত থাকে, তাইলে হয়তো সে ভাইয়ের কাছ থেকে শুনতেছে, বা ধরেন যদি রিলেটিভ থাকে, বা যতটুকু ইউটিউব ঘাটাঘাটি করে আর কি। এজ এ 3 বছরে মানে রিয়েল লাইফ যে মানে এক্সপিরিয়েন্সটা কি ছিল, যে একটা ইন্ডাস্ট্রিতে যে আপনি ধরেন সেক থেকে আমরা তো মানে একটা সমস্যা হয়েছে যে আমরা কম্পেয়ার করি, যে একটা পার্টিশন দিয়ে দিই, যে আমি সেক থেকে বাইরে হয়েছি, সে বুয়েট থেকে বাইরে হয়েছে। এরকম একটা, সে হয়তো আমার থেকে অনেক ভালো জানে, অবভিয়াসলি হয়তো ভালো জানে। তো বাট ওই ইন্ডাস্ট্রিতে গিয়ে ভাই আপনার মানে কেমন ফিল হয়েছে এজ একটা সেকের স্টুডেন্ট? অ্যাজ এ সেকেন্ড স্টুডেন্ট আসলে লো ফিল করার কিছু নাই। সেকেন্ড স্টুডেন্টরা, আমি জানি না, আমরাও হয়তো লো ফিল করছি, কিন্তু আসলে লো ফিল করার মতো আসলে খুব একটা সুযোগ নেই ইন্ডাস্ট্রিতে। মানুষের ইনস্টিটিউশন কোনটা ছিল সেটা ভাইবার সময় একটু দেখবে, হয়তো প্রিলিমিনারি, সরি, সিলেকশনের সময় একটু দেখবে, এতটুকুই। এরপরে যা আছে ইন্টার্নশিপ থেকে ফুল টাইম জব, পুরাটাই হচ্ছে একজন, সে কেমন, সে কতটুকু কাজ পারে, কাজের প্রতি কতটুকু মনোযোগী, বসের কথা কতটুকু শুনে, কোম্পানির রুলস রেগুলেশন কতটুকু মানে, মোবাইল নিয়ে বেশিক্ষণ ঘাটাঘাটি করে না, এই সকল বিষয় আসলে আসলে বেশি দেখা হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো কুয়েটের থেকে চুয়েট, ডুয়েট, বুয়েট, এই সবার সাথে, এই সকল ইনস্টিটিউশন থেকে পড়ে বের হয়েছেন, তাদের সাথে আলহামদুলিল্লাহ জব করছি। তো আমার পারফরমেন্স আমি জানি না, হয়তো বা ভালো ছিল না, তারপরে খুব একটা খারাপও ছিল না। খুব একটা খারাপ থাকলে তো আসলে দেখা গেছে যে বড় দায়িত্ব দিতেও না, হয়তো বা অফিস থেকে, অফিস তো অনেক কিছুই জানে, ম্যানেজমেন্ট টিম আসলে অনেক কিছুই চিন্তা করে অনেকভাবে। তো বিষয়টা হচ্ছে ব্যক্তিগত পারফরমেন্সটা সবচেয়ে বেশি ম্যাটার করে। মনোযোগী থাকতে হবে চাকরির প্রতি, যেটাই করবে, যেটাই জীবনে করতে হবে, করা আছে, সেটার প্রতি মনোযোগী হতে হবে। হ্যাঁ, এজ এ ভাই ফ্রেশার আমাদের তো মানে অনেক কিছুর অভিজ্ঞতা থাকে না। ধরেন মানে কেউ যদি রোবোটিক্স টোবোটিক্স নিয়ে একটু ঘাটাঘাটি করে, তাহলে হয়তো তার একটা মানে হাতে একটা হ্যান্ডি জিনিস, একটা হ্যান্ডি হয়ে যায় সবকিছু। But অনেকে আছে ধরেন সে পাওয়ার সিস্টেমে জব করতে চায়, বা এই রিলেটেড কোনো কোম্পানিতে জব করতে চায়, তার পূর্ব কোনো কি অভিজ্ঞতা লাগে বা এসব, বা এজ এ ফ্রেশার ধরেন আমি কিছুই জানি না, জাস্ট আমার থিওরিটিক্যাল নলেজ আছে। তো যদি তখন গিয়ে ঢুকলে, বা একবার এক সেমিনার হয়েছিল ভাই, ওখানে মানে একজন আসছিলেন, আমার ওনার নামটা ঠিক মনে নাই, তো উনি বলছিলেন যখন আমরা হায়ার করি কাউকে, তো লাইক আমরা তারা ট্রিট করি এজ এ মাটির পুতুল, তাকে আমরা ইন্ডাস্ট্রিতে ছেড়ে দিই কয়েক মাসের জন্য, সে এখানে দেখে শিখে, তো পরে আমরা তার কাছ থেকে জিনিসটা একটা রুটিন চেকআপের মতো নেই, যে আসলে কি শিখছে কি দেখছে, বা থিওরিটার সাথে প্র্যাকটিক্যালের কারে সে কম্বিনেশন বা জিনিসটা লিঙ্ক আপ করতে পারছে কিনা, ওই জিনিসগুলো হ্যাঁ, বেশ দেখতে হয়। বিষয়টা আসলে সেটাই। আমি তো বললাম, আমি যে বললাম যে কাজে মনোযোগী থাকতে হবে, বসের কথা শুনতে হবে,
আমি দেখো এখানে কিন্তু কোনো সফটওয়্যারের কথা বলি নাই, হুম, ঠিক আছে, কোনো পড়াশোনার কথা বলি নাই। এখানে আসলে তুমি খুব একটা বেশি জানো না, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, কিছু কিছু ইন্ডাস্ট্রি বাদে তুমি আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানো না, এটাই স্বাভাবিক। তুমি হয়তো বা চিনো কোনটা ট্রান্সফর্মার, কোনটা জেনারেটর, কোনটা কি, এতটুকুই। বড় বড় মেশিন গুলো, ছোট ছোট হুম, মেশিন সম্পর্কে জানো না, ঠিক আছে। তো আমি পাওয়ার সেক্টরের কথা বলতেছি। পাওয়ার সেক্টরে আমার ইন্টারেস্টটা জাগছে হচ্ছে আমাদের সাব স্টেশন ভিজিট ছিল একটা, পাওয়ার প্ল্যান্ট ভিজিট করছি পার্সোনালি। তো ওইগুলো থেকে পাওয়ার সেক্টরের প্রতি একটু ইন্টারেস্ট ছিল। তো আমি ওইদিকে যাই, ওই দিক থেকে যাওয়ার পরে দেখা গেছে যে ওই, তুমি যেটা কথা বললা যে আমরা আসলে দেখি সে কতটুকু কি, এটাই আসলে দেখে যে সে কতটুকু মনোযোগী, তার কতটুকু ইচ্ছা আছে জব করার। তো এগুলো হচ্ছে ওই আচরণের থেকে প্রকাশ পায়। আচরণটা হচ্ছে সবার প্রতি, কোম্পানি সবার প্রতি কিরকম আচরণ আছে, বিহেভিয়ার, কতটুকু কথা শুনতেছে, একটা কাজ দিলে সেটা কত মনোযোগ দিয়ে করতেছে, সবই কিন্তু মানে যারা উপরে থাকে তারা কিন্তু ফলো আপ করে, এটা কোনো ঘটনাই না তাদের কাছে। তারপরে হচ্ছে মাঝে মধ্যে সিনিয়ররা অবশ্যই দেখা হলে জিজ্ঞাসা করবে এটা কি ওটা কি, ওটা কেমনে কাজ করে, ঠিক আছে, বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, তো সেগুলা একবারে টপ নচ যদি ডেলিভার করা যায় তখন একটা তাদের প্রিয় পাত্র হওয়া যায়। আলটিমেটলি কি হয়, তো সব সিনিয়রের কথা তো দেখা যায় যে আলটিমেটলি কোম্পানির বসের কাছে গিয়ে পৌঁছায়। হুম, এর বাইরে তো ইন্টারভিউ আছে, ইন্টারভিউ তো অন্য হিসাব, কিন্তু তার একটা যে পারফরমেন্স ইভালুয়েশন, হুম, 2-3 মাস যে একজন ইন্টার্নশিপ করলো, তার কিন্তু রিপোর্টটা মানুষের মুখ থেকেই যায়। হুম, তো সেগুলোতে আসলে ভালো করা জরুরি প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। আর হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার সিস্টেমের কথা বললাম। অন্যান্য সেক্টরে আগে থেকে যদি প্রিপারেশন নিতে চায়, যেমন আমাদের অনেকে হার্ডওয়্যার ডিজাইনিং করতো, তারা পিসিবি ডিজাইনে খুবই এক্সপার্ট, তোমাদের হুম। এখানে মনে হয় অনেকে আছে। হ্যাঁ, জি ভাই। তো এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে ভার্সিটি থেকে। এই স্কিলগুলোর জন্য রোবোটিক্স এর দিকে যেতে হবে, রোবোটিক্স এর সাথে এগুলো কানেকশন আছে। তো ইগল ক্যাড আছে, এরকম বিভিন্ন সফটওয়্যার আছে। তারপরে অনেকেই তো করে ওটা কি বলে ফ্যাব্রিকেশন হুম, ইন্ডাস্ট্রি, ওইদিকেও অনেকে যায়। তো এগুলো হচ্ছে শিখতে হবে, এগুলোর বিভিন্ন কোর্স আছে, এডেক্স, তারপরে হচ্ছে আরো বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে সেখানে বিভিন্ন কোর্স পাওয়া যায়। তো একটা ভালো ল্যাপটপ বা ভালো একটা কম্পিউটার থাকলে এই স্কিল গুলো আসলে ডেভেলপ করা প্রয়োজন। এটা ট্রিপলির জন্য ওই সফটওয়্যার গুলো নিয়ে কাজ করলে দেখা গেছে যে ইন্ডাস্ট্রিতে ঢোকাটা সহজ। আর পাওয়ার সিস্টেমের জন্য আসলে প্রিপারেশন খুব একটা প্রয়োজন হয় না। বাংলাদেশের পাওয়ার সেক্টর তো মূলত দুইটা, সরকারি বিশাল একটা সেক্টর। এখানে তো রিটেন পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তার জন্য হচ্ছে বেসিক ক্লিয়ার করে রাখতে হবে। স্টুডেন্ট অবস্থা মেইন কাজ হচ্ছে বেসিক ক্লিয়ার করতে হবে। পাওয়ার সিস্টেম যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো ভালো মতো পড়তে হবে। তো ওগুলো ম্যাক্সিমাম থিওরি, মানে প্রাইভেটের জন্য আসলে থিওরিটিক্যাল নলেজটাই এনাফ, কিন্তু পাবলিকের জন্য আসলে ম্যাথ পারা, থিওরি পারা, বেসিক জানা, অনেক কিছুই দরকার। তো আমি আসলে এই পাওয়ার এবং হচ্ছে এই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এই দুইটা সেক্টরই ভালো মতো জানি ত্রিপুরি থেকে। অনেকে আবার প্রোগ্রামিং করে, প্রোগ্রামিং শিখে, পাইথন শিখে বা C++, সি এগুলো শিখে। তো তারাও দেখা গেছে ভালো করছে, আমাদের কাছ থেকে আছে, পরের ব্যাচ আমি শুনছি আছে। তো তারা ওই দিক থেকে ওইদিকে চলে যাওয়াটা, সুইচ করাটা খুবই ইজি। হুম। তো সেকে থাকতে আমার হিসাবে খুব একটা তো কাজ করার কিছু নাই এগুলো নিয়ে। তো সফটওয়্যার গুলো একটু একটু শিখে রাখা দরকার। যে ইন্ডাস্ট্রিতে যেতে চাই সেই ইন্ডাস্ট্রির কিছু সফটওয়্যার শিখে ফ্রিল্যান্সিং করলে তারও ভালো। ফ্রিল্যান্সিংই করে মূলত, ফ্রিল্যান্সিং করার জন্যই তো এগুলো শিখে। তো সবাই তো এগুলোতে এক্সপার্ট হয়ে থাকলে দেখা যায় যে ওই পাশ করার আগে থেকে ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো একটা নলেজ থাকে। তো সেখানে যাওয়াটা, সুইচ করাটা বা জব পাওয়াটা তখন খুব ইজি হয়ে যায়। কিছুই না করা থেকে এই ফ্রিল্যান্সিং করাটা আসলে খুবই বেটার, টিউশন করা থেকেও বেটার। আচ্ছা ভাই, আপনি মিলি একটু আগে বলছিলেন যে প্রফেসর, যে ইউএস এর জন্য প্রফেসর মেইলিং এর যে বিষয়টা, তো এটা হয়তো ভাই মানে এজ এ ধরেন আমি ফোর্থ ইয়ার স্টুডেন্টের জন্য হয়তো জানি, বা আমার থার্ড ইয়ারের স্টুডেন্টও জানি। ফার্স্ট ইয়ারের আর সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আসলে এটা সম্পর্কে আসলে তো ইয়ে না। তো এই সম্পর্কে যদি একটা হালকা একটা ব্রিফ দিতেন, যে প্রফেসর মেইলিং কিভাবে করবে কিভাবে করবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য এত প্যারা নেওয়ার কিছু নাই। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই আসলে ডিসাইড করে ফেলার কিছু নাই যে আমি সরকারি চাকরি করবো না বিদেশে যাবো, না বেসরকারি চাকরি করবো না ব্যবসা করবো, ব্যাস, হ্যাঁ, এগুলো চিন্তা ভাবনা করার দরকার নাই। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এনজয় করতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির দিকে মনোযোগ দিতে হবে। এগুলোতে থাকলে নিজের কাছেও ভালো লাগে, খেলাধুলা করা যেতে পারে, টিউশনও করা যেতে পারে, ঠিক আছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিন্তু এইচএসসি বেসিকটা খুব বেশি প্রয়োজন হয়। তা আমি দেখা গেছে এইচএসসি স্টুডেন্ট পড়াইতাম, যখন টিউশন করাইতাম, ওই তাদেরকে ম্যাথ আর ফিজিক্স পড়াইতাম, দেখা গেছে যে আমার পড়াশোনাও সামহাও ওই দিক থেকে কানেক্টেড। তো সেই জিনিসগুলো খুব বেশি হেল্প করে। তো ফার্স্ট ইয়ারে আসলে যে পড়াশোনা করতেছো সিজি ডেভেলপ করার সময়, তো এখানে পড়াশোনার দিকে বেশি ফোকাস থাকা মনে হয় আমার ভালো। ক্যারিয়ারের চিন্তা থার্ড ইয়ার থেকে করা উচিত। এজ এ ভাই আমাদের ফোর্থ বা থার্ড ইয়ারদের বাচ্চাদের কাচ্চাদের জন্য যদি বলতেন এই জিনিসটা, আচ্ছা, যে মানে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স ভাই। পার্সোনাল এক্সপিরিয়েন্স, আচ্ছা যেমন বলি ভাই আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি একটু বলি ভাই, যেমন ধরেন অনেক কিছুই ভাই অ্যাকচুয়ালি ইউটিউব ঘাটাঘাটি করলে মিলে। বাট এজ এ ধরেন ধরেন আমার মতো সেম ব্যাকগ্রাউন্ড থেকে একজন উঠে আসছে, বা এজ এ ভাই আমরা জুনিয়র হিসেবে যে ফেসিলিটিটা পাইতেছি আপনার ওই সময়টা পান নাই। আপনার আমাদের থেকে অনেক মানে কয়েক গুণ বেশি স্ট্রাগল করছেন। তো জিনিসটা আসলে তখন মানে মানে সেম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে উঠে আসা বা সেম গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা আর কি, ওইটা আর কি। বিষয়টা হচ্ছে স্টুডেন্ট অবস্থায় সিজিপিএটা ভালো রাখা আসলে ইম্পর্টেন্ট। আমার হিসাবে অ্যাটলিস্ট 3.5, 3.5 থেকে 3.75, এই সিজিপিএ রাখার জন্য মোটামুটি কষ্ট করা লাগবে। এর বেশি রাখতে গেলে আরো বেশি কষ্ট করা লাগবে। তো আমি যেমন মানুষ, আমি আসলে এত বেশি কষ্ট করতে পারি না একদিকে, আমার অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো আমি ওই কষ্ট মষ্ট করে দেখা গেছে 3.5 এর উপরে রাখতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আমি যে বললাম যে সেকেন্ড ইয়ারে আমার সিজিপিএ ছিল মাত্র 3.1, 3.13 সম্ভবত। হুম। তো তারপরে আশেপাশ থেকে শিখলাম কিভাবে পড়াশোনা করতে হয়, যে বললাম ক্লাসে অ্যাটেন্ডেন্স দেওয়া, নোট করা, এগুলো আসলে ফ্রেন্ডদের কাছ থেকে শিখছি। দেখি যে ভালো স্টুডেন্টরা ক্লাস মিস দেয় না, সকাল 8টার ক্লাসে ঠিকই 8টার ক্লাসে যায়,
ঘুম থেকে ওঠা তো অনেক টাফ এই হল লাইফে জি ভাই থাকলে। অনেক। তারপরে ওই কষ্ট করে গেছি, তারপরে প্রতিদিনের পড়া প্রতিদিন নোট করছি। হ্যাঁ, সকালে মানে যেসব দিনে ক্লাস থাকে না বা পরীক্ষার আগে পিএল ডিএল থাকে, ওই সময় দেখা গেছে যে সকালবেলা পড়ার অভ্যাসটা করছি, কারণ ওই সময় সবাই ঘুমায় থাকে বলে। তো ওই সময় পড়ার সময়ের সুযোগটা ভালো থাকে, মাথাটা ফ্রেশ থাকে। নাস্তা করে এসে পড়াশোনা করলে দেখা যায় যে অল্প সময় অনেক কিছু করা যায়, আর বাকি সময় তো দেখা যায় অন্যান্য অ্যাক্টিভিটি থাকি। হ্যাঁ, তো আমার পরামর্শ হচ্ছে সকালবেলা পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবার জন্যই। আর থার্ড ইয়ার থেকে তো প্রফেশনাল জিনিসপাতি চিন্তা করতে হবে কোন ট্র্যাকে যাব। তো এই ডিসিশনটা আগে নিয়ে ফেলতে পারলেই ভালো, তাহলে আগে আগে কোনো একটা দিকে চলে যাওয়া যায়। আর পেপারের দিকে একটু মানে জার্নাল পেপার বা কনফারেন্স পেপার এগুলোর দিকে একটু মনোযোগী হতে হবে। কনফারেন্স পেপার পাবলিশ করাটা তুলনামূলক ইজি, তো আমার সাজেশন থাকবে যে অন্তত বের হওয়ার পরে কনফারেন্স পেপার যাতে সবার মিনিমাম একটা দুইটা করে থাকে, জার্নাল পেপার থাকলে আরো ভালো। হুম। আর লিঙ্কডইন বিডিজক্স এইসব প্রোফাইল রেডি করে ফেলা, মানে থিসিসের ডিফেন্সের পরে থিসিসটা ভালো মতো করা, থিসিসটা ভালো মতো করে সেখান থেকে একটা জার্নাল পেপার বের করা, যেটা আসলে টাফ। হ্যাঁ, আমি নিজেও আসলে চেষ্টা করছি বিএসসি লেভেলে বা এই এমএসসি যে করলাম এখানেও চেষ্টা করছি, এখন প্রসিডিং এ আছি। আহ এই হচ্ছে পরামর্শ আর কি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের জন্য। ফার্স্ট ইয়ারের জন্য পরীক্ষার সময় খুবই সিরিয়াস থাকতে হবে। সারা সেমিস্টার কি করলে সেটা ম্যাটার না, পিএলডিএল ভালো মতো পড়াশোনা করতে হবে। ওইটাই হচ্ছে মূল সময় পড়াশোনার। হ্যাঁ, আমার খাতা হচ্ছে যতটুকু পারা যায়, যত বিস্তৃত ভাবে লেখা যায় কোন একটা কিছু, অনেক কোর্স থাকে সোশ্যাল সায়েন্সের, প্রতি সেমিস্টারে সোশ্যাল সায়েন্সের কোর্স আছে। তো এগুলোর মধ্যে হচ্ছে লিখতে হবে এমন ভাবে যে আমি পুরো বিষয়টা বুঝছি। হ্যাঁ, টিচার যাতে খাতা ধরে বুঝে যে না এটা একটা ওয়েট আছে। আমি শহীদ ইকবাল স্যারের মুখে একবার শুনছি যে সে জীবনে সার্কিট পেন্সিল আর রুলার ছাড়া ড্র করেনি। এটা শোনার পর থেকে আমি কলম দিয়ে সার্কিট ড্র করা বাদ দিয়ে দিচ্ছি। পরীক্ষার আগে ইভেন পেন্সিল আর রুলার দিয়ে প্র্যাকটিস করতাম, যাতে পরীক্ষার সময় এটা দিয়ে করতে অসুবিধা না হয়। ঠিক আছে। তো এই ছোট ছোট বিষয়ে আসলে সিরিয়াস হতে হবে, এটা স্টুডেন্ট অবস্থায় হোক চাকরি অবস্থায় হোক। এগুলোর প্রতি এফোর্ট যত দিবা, ওই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা তখন দেখা যায় যে একটা সাগর তৈরি করে ফেলবে আসলে। জি। আহ, মানে দাঁত কেন, মানে অবভিয়াসলি এটা প্রেস্টিজিয়াস বাট মানে। আচ্ছা, ডিএডি এটা হচ্ছে জার্মানির একটা স্কলারশিপ। এই এই স্কলারশিপটা মূলত বাংলাদেশের জন্য যেটা আছে সেটা হচ্ছে, ডিএডি অনেকগুলো স্কলারশিপ আছে, এর মধ্যে একটা হচ্ছে ডিএডি ইপোস। ইপোস হচ্ছে ডেভেলপিং কান্ট্রির জন্য বা গ্লোবাল সাউথের জন্য। গ্লোবাল সাউথ বলতে বোঝায় সাউথ এশিয়া, আফ্রিকা আর হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই সকল মহাদেশের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে তো আসলে অনেক সমস্যা। সেই সমস্যাগুলো নিরসনের জন্য কি দরকার, যে এখানে একজন বুঝদার মানুষ দরকার, যে এখানে এনার্জি সমস্যা বা খাবারের সমস্যা, এই সমস্যাগুলো সলভ করতে পারবে। তো ইউরোপের দিকের এই স্কলারশিপ গুলার একটা টার্গেট থাকে যে আমি এই সকল দেশ থেকে প্রতি বছর কিছু স্টুডেন্ট আনবো, তাদেরকে একটু দক্ষ বানাবো, দক্ষ বানিয়ে তারা যাতে তাদের দেশে গিয়ে তাদের দেশের অবস্থা পরিবর্তন করে। ঠিক আছে। তো স্কলারশিপ দেওয়ার মূল টার্গেট হচ্ছে এটা। তো ডিএডি সম্পর্কে আমি 2017 সাল থেকে জানি। আমার একটা ফ্রেন্ড আছিল, রিয়াজ নাম। তো সে একদিন এরকম ঘাটতে ঘাটতে, তার আবার জার্মানি যাওয়ার ইচ্ছা ছিল। তো সেই ঘাটতে ঘাটতে আমার বলে যে এরকম জার্মানিতে একটা স্কলারশিপ আছে এই। তো আমরা আরো ঘাটাঘাটি করলাম একসাথে বসে ল্যাপটপে। ঘাটাঘাটি করতে করতে দেখি যে এটা রিকোয়ারমেন্ট আসলে হিউজ। রিকোয়ারমেন্ট হিউজ বলতে তখনকার সময়ের জন্য হিউজ। মূল রিকোয়ারমেন্ট হচ্ছে 2 বছরের একটা জবের অভিজ্ঞতা লাগবে। তো 2 বছরের প্রফেশনাল জবের অভিজ্ঞতা তো তখন ছিলই না, জব পাবো কিনা সেটাও জানতাম না ওই টাইমে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পরে তো জব পাই। আর হচ্ছে যখন দেখলাম যে নিজে এলিজিবল, এলিজিবলটা বুঝলাম কখন, ডাডের ডিএডি একটা বাংলাদেশের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। তো সেখানে গত বছরের অনেকে তাদের প্রোফাইল শেয়ার করে, তো প্রোফাইল শেয়ারিং এ দেখলাম যে না আমিও মোটামুটি আমার প্রোফাইল তো ম্যাচ করে। তো অ্যাপ্লাই করি। তো সাবজেক্টও দেখা গেল যে ওই যে বললাম পাওয়ার সিস্টেমের দিকে আমি একটা হায়ার ডিগ্রি বা বিদেশ থেকে একটা ডিগ্রি নিবো এরকম একটা টার্গেট ছিল। তো সেটা যে কোনো দেশেই হোক, আমার টার্গেট ছিল যে কোনো দেশেই হোক বিদেশের একটা দেশে আমি যাবো। যাবোই, স্কলারশিপ নিয়ে যাবো ইনশাল্লাহ। সারা জীবন সরকারের টাকা পড়াশোনা করছি, তো বিদেশ গেলেও সরকারের টাকা দিয়ে যাবো। তো আলহামদুলিল্লাহ করে যেমন সরকারের টাকা তো আসলাম। আর হচ্ছে যে ডিএডি এটাই ফেভারিট ছিল আমার, আগে থেকেই চিন্তা ছিল। ইরাসমাসের জন্য আসলে মূলত সিজিপিএটা একটু ভালো থাকলে ভালো। সিজিপিএটা অনেক মার্ক ক্যারি করে ইরাসমাসের প্রোগ্রামে। আমি দুই একটা প্রোগ্রামে দেখছি প্রায় 30% হচ্ছে সিজিপিএ থেকে আসে। কিন্তু ডিএডির জন্য মূল ফোকাসটা হচ্ছে রিলেটেড জব এক্সপিরিয়েন্স 2 বছর মিনিমাম হইতে হবে। তো যেহেতু আমার ওইটা ছিল আর আগে থেকেই জানতাম, প্লাস হচ্ছে জার্মানিতে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তো এই কারণগুলোর জন্য আমি ডিএডি রে চুজ করি, এটাতে অ্যাপ্লাই করি গত বছর। এই আর কি। ভাই যে এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিরকম, যে ধরেন আমি আপনি ডাটা অ্যাপ্লাই করবেন প্রসেসটা, বা যে আর আনুষঙ্গিক যে ডকুমেন্ট গুলো ইয়ার করা লাগে, বিশেষ করে যে ধরেন এসওপি যে লেখা লাগে, কিংবা ধরেন একটা বড় জিনিস যেটা এটা অনেক পেইন খায় শুনছি, যে এলওআর ম্যানেজ করা। এটা আমার মানে অনেক পেইনফুল একটা কাজ যতটুকু শুনছি আমার। তো এগুলা নিয়ে একটু কি বলতেন, কিভাবে কি আচ্ছা, করলেন না করলেন? আমি যেহেতু এই স্কলারশিপে আছি, আমি এটা নিয়ে কথা বলি। অনেক স্কলারশিপের অনেক রকমের রিকোয়ারমেন্ট থাকে, তারপরেও কিছু কমন থাকে, যেগুলো হচ্ছে তোমার সিভি, মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অন্যান্য ট্রেনিং এর সার্টিফিকেট, এগুলো। এর মধ্যে রেকমেন্ডেশন লেটার লাগে 2-3টা, অবস্থা বুঝে আর কি। তো সিভিটা হচ্ছে রেডি করতে হবে। সিভিটা তোমার ইউরোপের স্কলারশিপের জন্য ইউরোপাস দিয়ে রেডি করতে হবে। আর যদি ইউএসএ টার্গেট থাকে তাহলে হচ্ছে ইউএস এর আলাদা ফরম্যাট, সিভির সিস্টেম অন্যরকম। সেটা লেটেক্সে বিভিন্ন ফরম্যাট পাওয়া যায় সিভির, ওইভাবে রেডি করলে ভালো।
তো ডিএড এর জন্য হচ্ছে ইউরোপাস নামে একটা ওয়েবসাইট আছে। ইউরোপাসে ওই কাইন্ড অফ ফেসবুকের মতো বিভিন্ন ডাটা দিলে ওরা একটা সিভি অটোমেটিক রেডি করে দেয়। কিন্তু একটা সিভি রেডি করা আসলে যতটা সহজ মনে হয় আসলে সহজ না। প্রচুর সময় ব্যয় করতে হয়, প্রচুর সময় ব্যয় করছি আমি সিভি, মোটিভেশন, এটা সবগুলোর জন্যই। এগুলো রিভিউ করতে হয়। আচ্ছা, আমি ধাপে ধাপে আসি। তো সিভিটা ইউরোপাস দিয়ে রেডি করার পরে হচ্ছে 2 পেজের হইতে হবে। একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে 2 বছরের অভিজ্ঞতা, আমার ছিল 3 বছরের অভিজ্ঞতা, তারপর আমার সিভি 2 পেজের মধ্যেই আছে। ঠিক আছে, এটাকে 3 পেজ না করাটা হচ্ছে খুবই ভালো, 2 পেজের মধ্যে রাখতে হবে, ইউরোপাস দিয়ে করতে হবে। সবকিছুই ছোট ছোট ভাবে একটু ফুটাই তুলতে হবে। আর হচ্ছে সিভিতে অনেকে বুলেট পয়েন্ট আকারে কিছু জিনিসপাতি লেখে আর কি, যে চাকরিতে এই বুলেট পয়েন্ট কিওয়ার্ড এগুলো ইউজ করে। তা আমি হচ্ছে সিভির জন্য একটা ইউটিউবে একটা ভিডিও পেয়েছিলাম, সম্ভবত হার্ভার্ড ইউনিভার্সিটির এক প্রফেসরের। তো ওইখান থেকে সিভি যে আইডিয়াটা আমার মধ্যে আসছে, যে আহ, এই বুলেট পয়েন্টে না লিখে সিভিটাকে একটা গল্প আকারে লেখার জন্য। সাপোজ আমি ফেনী লঙ্কা পাওয়ার লিমিটেডে জব করছি এত সাল থেকে এত বছর, কি কি করছি, ওইখানে আমি কিওয়ার্ড ইউজ না করে আমি প্যারাগ্রাফ আকারে লিখবো, একটা গল্প চলে লিখবো, যে আমি এখানে এইভাবে ছিলাম। একবার ফার্স্ট পার্সন ইউজ করে, এটা কোনো সমস্যা নেই। এই জিনিসটা একটু ইউনিক, হ্যাঁ, এইভাবে যদি সিভিটা লেখা যায়। আর যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি না লিখে আমি লিখছি যে ম্যানেজারিয়াল স্কিলস। কারণ হচ্ছে স্যাকপাতে আমি, স্যাকপা পেন্টাটনে এই ম্যানেজারিয়াল কাজগুলোই বেশি করছি, সাংগঠনিক কাজ। তো এভাবে ফুটাই তুলতে হবে, ফুটাই তুলতে হবে, সঠিক ওয়ার্ড ইউজ করতে জানতে হবে। চ্যাট জিপিটি ইউজ না করাটা বেটার। ঠিক আছে, অনেকে তো লিখে মিখে চ্যাট জিপিটি দেয়, আমি সিভি বানাইতে চাই, আমার দাও, কেন আমি করবো। চ্যাট জিপিটি ইউজ করার প্রয়োজন নাই, নিজে একটু সময় দিয়ে চেষ্টা করলে সিভি হয়ে যাবে। তারপরে আরো বেশি চ্যাট জিপিটি ইউজ করে মোটিভেশন লেটারে, এখানেও আসলে ইউজ করাটা ঠিক না। বর্তমানে সবাই চ্যাটজিপিটি ইউজ করে, যারা সিলেকশন করবে বা প্রফেসর আছে সবাই জানে চ্যাটজিপিটি কেমনে লেখে। ঠিক আছে, ওর রাইটিং স্টাইল সবাই জানে। তো এইসব জায়গায় চ্যাটজিপিটি ইউজ করা যাবে না, বা কোনো এআই এর সাহায্য না নেওয়া উচিত। নিজে যতটুকু পারা যায় অথেন্টিক ভাবে লিখতে হবে, অনেস্ট থাকতে হবে। অনেস্ট থাকাটা একটা বড় ব্যাপার। হুম। তো এরপরে আসে মোটিভেশন লেটার। মোটিভেশন লেটার ডিএডির জন্য মোটিভেশন লেটার প্রিপেয়ার করার আহ, কোনো গাইডলাইন ওইভাবে নাই, তবে ওরা কিছু কিছু কোশ্চেন দিয়ে দেয়, যে কেন জার্মানি, কেন তোমার এই সাবজেক্টই পছন্দ, কেন তুমি সেকেন্ড মাস্টার্স করতে চাচ্ছ, ঠিক আছে, তোমার আলটিমেট উদ্দেশ্যটা কি, গোল কি, ফিউচারে কি করতে চাও, এই কোর্স তোমার ওই গোলের সাথে কিভাবে কানেক্টেড হবে, তোমার প্রিভিয়াস জবের সাথে কিভাবে কানেক্টেড আছে, এগুলাই সম্পূর্ণ একটা গল্প আকারে লিখতে হবে। মোটিভেশনাল লেটার লেখা আসলে একটা আর্ট। তো এখানে শুরু করতে হবে একটা প্রবলেম দিয়ে, এবং প্রবলেমটা হইতে হবে জেনুইন, হ্যাঁ। এটা নিজের প্রবলেম হইতে পারে, ব্যক্তিগত সমস্যা হইতে পারে, নিজের ডিস্ট্রিক্টের সমস্যা হইতে পারে, নিজের দেশের সমস্যা হইতে পারে। তো ওই সমস্যা তোমাকে কতটুকু আলোড়িত করছে, তো সেই সমস্যা থেকে তুমি আসলে কিভাবে ইন্সপায়ার হয়ে আলটিমেটলি পুরো মোটিভেশন লেটার একটা প্যাটার্নে যাবে। আমি এই করছি, এত কিছু শিখছি, এই কোর্স থেকে বা এখান থেকে আমি এই শিখতে চাই, আমার এগুলো হলে আমি আমার ওই সমস্যাটার সমাধান করতে পারবো। তো এটা হচ্ছে মোটিভেশন লেটার। তো এখানে কেন জার্মানিতে যেতে চাই, এটা পার্সোনাল একটা ওপিনিয়ন দিতে হবে। ঠিক আছে। আহ, তো এগুলো থেকে কিন্তু কোশ্চেন করে, মূলত কোশ্চেন করবে সিবি আর এসওবি থেকে। ইন্টারভিউ যে হবে সেখানে প্রিলিমিনারি সিলেকশনের পরে কোশ্চেন করবে সিবি আর মোটিভেশন লেটার থেকে। তো এগুলো ভালো মতো বা অনেস্ট না থাকলে অ্যান্সার দেওয়াটা টাফ। আচ্ছা, এই গেল। এরপরে থাকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি দক্ষতা। কিছু কিছু কোর্সে আবার জার্মান ল্যাঙ্গুয়েজ দক্ষতাও চায়, বাংলাদেশে তো অনেকে জার্মান ল্যাঙ্গুয়েজও শিখে, আগে থেকে প্রিপারেশন রাখে। তবে ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশের দক্ষতা থাকলে হয়। আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্ট সম্ভবত 6 কি 6.5। তো আমার তো 7 ছিল, আরো বেশি থাকলে আরো ভালো, যত বেশি থাকলে তত ভালো। তবে বর্তমানে সম্ভবত আইএলটিএস এমবাসির জন্য লাগে না, এবং দুই একটা কোর্সে সম্ভবত আইএলটিএস এর রিকোয়ারমেন্টও নাই। যদি এমওআই ইংলিশ থাকে সেটা দিয়ে সম্ভবত কাজ হয়ে যায়। তো এগুলো না চিন্তা করে, কোন কোর্সে আইএলটিএস লাগে না এগুলো না চিন্তা করে মূলত চিন্তা করা উচিত যে আমি আইএলটিএস দিব, আইএলটিএস দিলে আসলে অনেক রাস্তা খুলে যায়, অনেক দরজা খুলে যায়। তো সিভি, মোটিভেশন লেটার, আইএলটিএস গেল, তারপর হচ্ছে এলওআর। এলওআরটা ম্যানেজ করা কঠিন, আমার জন্য আলহামদুলিল্লাহ সহজ ছিল। আমি মানে ওইখানে রিকোয়ারমেন্ট ছিল যে জবের যে বস তার কাছ থেকে নিতে হবে মূল রেকমেন্ডেশন লেটার। তো আমার বস, ইমিডিয়েট যে বস ছিলেন, উনি খুবই ভালো মানুষ। উনি নিজেও কানাডা থেকে ফুল ফান্ড নিয়ে মাস্টার্স করে আসছেন। তো উনি বিষয়গুলো সম্পর্কে জানতেন আমার। আমি আসলে ওনাকেই বলছি যে আপনি আমার জন্য লিখে দেন, এটা হচ্ছে আমার জন্য বেটার, আমি কোনো ড্রাফট দিইনি। তো উনি সম্পূর্ণটা লিখে দিছে ওনার তরফ থেকে, যেটা হচ্ছে ভালো হয়েছে, মানে ভালো ছিল। তো আমার জন্য সহজ হয়েছে। আর সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, বিএসসি সুপারভাইজার বা এমএসসি সুপারভাইজার হোক, তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে তারা রেকমেন্ডেশন লেটার দিবে। ও আচ্ছা, হ্যাঁ, আমার কোর্সে 2টা লাগছিল, আমার কোর্সে 2টা রেকমেন্ডেশন লেটার লাগে। তার একটা আমি আমার শোয়েব স্যারের কাছ থেকে নিই। উনি আমার ব্যাচেলর থিসিসের সুপারভাইজার ছিলেন। তো উনি যেহেতু আমার ইন্সপায়ার করছে, বা উনিও হাই স্টাডিজ স্কলারশিপ নিয়ে করে আসছেন, তো উনিও ভালো মতো জানতেন। তো এই গেল রেকমেন্ডেশন লেটার। তারপরে লাগে হচ্ছে জব এক্সপিরিয়েন্স। তো জব এক্সপিরিয়েন্স হচ্ছে অফিস থেকে নিতে হবে, অফিসের এইচআর বা অ্যাডমিন, যিনি ম্যানেজার আছেন, বা যে অফিসের যে প্রসিডিওর সেভাবে নিতে হবে। আর এর সাথে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি সার্টিফিকেট থাকে, ট্রেনিং এর সার্টিফিকেট, সেক্রেটারি পুলিশ তো সবার টিআইসি এর সার্টিফিকেট আছে। তো এটা যেমন সিভিতে উল্লেখ করতে হবে, প্লাস হচ্ছে সার্টিফিকেটটাও অ্যাটাচ করে দিলে বেটার। তো এরকম একটা প্যাকেজ সহ জমা দিতে হয়। ডার্ডের জন্য হচ্ছে আরো কিছু ফর্ম আছে, আরো কিছু অক্সিলারি ডকুমেন্ট আছে, সেগুলো সহ জমা দিতে হয় আর কি।
ভাই, তো দাঁত ছাড়া অন্য কোনো মানে স্কলারশিপ টার্গেট ছিল কিনা? মানে আপনি একবার যে মানে কথা হয়েছিল আপনার সাথে আমার তখন, যে একটা বলছিলেন যে মানে আসলে স্কলারশিপের অভাব নেই ইউরোপে, মানে আমরা দেখা যায় বাংলাদেশের মানে ম্যাক্সিমাম আমরা পোলাপানি জানি না অ্যাকচুয়ালি। যেমন আমরা আসলে কয়েকটা জানি, ইরাসমাস বা সেভেনিং স্কলারশিপ, এই দুই একটা ছাড়া মানে যেগুলো পপুলার আর কি, টপ পপুলার ছাড়া আসলে বাকিগুলো সম্পর্কে আসলে আমাদের আইডিয়া নাই। বা হুম এগুলো হুম যদি ক্র্যাক করা করা লাগে মানে মানে কি কিছু তো বললেন, বা এর সাথে এডিশনাল কিছু আছে কিনা? হুম হুম হুম। তো স্কলারশিপের আসলেই অভাব নেই, ঠিক আছে, এই কথা আমি তোমার না আর অনেকেরই বলছি। ইউরোপে প্রচুর স্কলারশিপ আছে, যেগুলোর কথা আসলে আমরা জানি না। আমরা জানি কয়েকটা, ইরাসমাস, ডিএডি, চিভিনিং, হ্যাঁ এগুলো জানি। এছাড়া যে আরো আছে, এসআইড সুইডেন আছে, তারপরে হচ্ছে ডেনিশ গভর্নমেন্ট আছে, ইটালিয়ান আছে, তারপরে টার্কির স্কলারশিপ আছে, হাঙ্গেরির স্কলারশিপ আছে, সুইজারল্যান্ডের স্কলারশিপ আছে। প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রি দেখা গেছে তাদের সরকার থেকে একটা স্কলারশিপ ছাড়ে। এবং ওই যে আমি বললাম যে গ্লোবাল সাউথের প্রতি তাদের একটা টার্গেট থাকে, যে এইসব দিক থেকে আমি কিছু স্টুডেন্টকে আমি পড়াশোনা করাবো, যাতে তারা তাদের দেশে যায় ভালো কিছু করতে পারে। তো এই যে তারা যখন সিলেকশনটা করে, তখন এটা রিজন ওয়াইজ থাকে, যে একটা স্কলারশিপে সাপোজ 9টা তারা একটা প্রোগ্রামে নিবে, 9টা স্কলারশিপ হোল্ডার নিবে। তো তারা আসলে সিলেকশনের বিষয়টা কিভাবে করে, যে এশিয়া থেকে 3জন, আফ্রিকা থেকে 3জন, দক্ষিণ আমেরিকা থেকে 3জন। তো এশিয়া থেকে যখন আবার নিবে, তখন চেষ্টা করে 3টা দেশ থেকে অন্তত যাতে নেওয়া যায়, ঠিক আছে। তো আলটিমেটলি এটা কিন্তু একটা কোটার মতো পড়ে যায়। তো বাংলাদেশ এজ এ ডেভেলপিং কান্ট্রি, তো বাংলাদেশেও হচ্ছে এরকম একটা ভালো জায়গায় আছে, যে স্কলারশিপ গুলো বাংলাদেশের জন্য কিছু সিলেকশন আছে। তো যেমন একটা স্কলারশিপ আমি দেখে খুবই অবাক হই, যে পোল্যান্ডের গভর্নমেন্টের একটা স্কলারশিপ আছে, যেখানে বাংলাদেশের নাম হচ্ছে সবার প্রথমে দেওয়া, যে এই দেশ থেকে আবেদন করা যায়। তো এই স্কলারশিপ সম্পর্কে আসলে কয়জন জানে? এবং আমি নিজেই তো জানছি কত করে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে 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 করতে। তো এটার ভালো এগুলো আমি কিভাবে জানবো? ঠিক আছে, এই স্কলারশিপের কিন্তু মানুষজন বোঝে না যে কই থেকে পাবো, কিভাবে পাবো। তো লিঙ্কডইনে কিছু স্কলারশিপের ভালো ভালো পেজ আছে, এটা সম্ভবত পাকিস্তানিরা চালায়। তো দেখা গেছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এদের তো আসলে একই ভাবে ধরে, রিজন হিসাবে একটাই। তো ওই সেম স্কলারশিপে যেটা দেখা গেছে ওদেরও থাকে, ওরা ওই রিজন ওয়াইজে থাকে, বাংলাদেশও থাকে। তো ওই পেজগুলোকে ফলো করলে দেখা গেছে যে পাওয়া যায়। হ্যাঁ, তো এই পেজগুলোর ফলো করে রাখা উচিত। বা একটা স্কলারশিপের সামনে আসলো নোটিশ, সেটাতে ক্লিক করে, তো প্রত্যেকটা স্কলারশিপের ওয়েবসাইট তো আলাদা, প্রোগ্রাম আলাদা, রিকোয়ারমেন্ট আলাদা, এগুলো ঘাটতে হবে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গিয়ে ওদের অ্যাডমিশন অ্যাডমিশন সেকশনে গেলে দেখা যায় যে কি কি লাগবে, কবের মধ্যে ডেডলাইন, সেগুলো পাওয়া যায়। তো ডেডলাইনের অনেক দিন আগে থেকে প্রিপারেশন নিতে হবে। যদি আজ দেওয়া থাকে, তাহলে মিনিমাম হলেও 1 মাস সময় হাতে রাখতে হবে অ্যাপ্লিকেশনের জন্য, ঠিক আছে। তো ডকুমেন্ট একবার আবার রেডি হয়ে গেলে দেখা যায় যে কয়েকটা স্কলারশিপ হয়তো অ্যাপ্লাই করা যায়। তো আমার মূলত টার্গেট ছিল ইউএসএ আর ডিএডি। আমি এই দুইটাতেই অ্যাপ্লাই করি। ইউএসএ তেও হচ্ছে এক প্রফেসরকে ম্যানেজ করছিলাম। তো সে ইন্টারভিউ নিয়েছিল, তারপর দেখা গেল যে অ্যাডমিশনও হয়েছে, আমার অ্যাডমিশনও হয়েছে একটা ইউনিভার্সিটিতে, ক্লার্কসন ইউনিভার্সিটি, নিউ ইয়র্কের। তো কিন্তু ফান্ডিং আর পাইনি, ট্রাম্প আসার পরে সাম হয় প্রফেসর আর রেসপন্স করে নাই। তো হাতে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে দেখা গেল আলহামদুলিল্লাহ পরে এখান থেকে সুখবর আসে আর কি। আর অন্যান্য স্কলারশিপের তো কথা বললাম, তো এগুলো হচ্ছে নিজে ঘাটতে হবে, ঘাটতে ঘাটতে একটা এক্সেল ফাইল রাখলে ভালো, যে এই স্কলারশিপ আছে, এটা ডেডলাইন হবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট। তো এগুলো ওই অনেকদিন আগে থেকেই চিন্তা মাথায় রাখতে হবে। যেমন ডিএডির সামনের বছরের জন্য কিন্তু অলরেডি ছেড়ে দিছে, ঠিক আছে। তো এই বছর এখন আইএস দিয়ে চেষ্টা করতে করতে সময় আহামরি নাই। এরপরে আসবে ইরাসমাস, ইরাসমাস সম্ভবত নভেম্বর থেকে শুরু হয়। আবার ইউএস এর জন্য ডিসেম্বরের মধ্যেই মোটামুটি দরজা বন্ধ হয়ে যায়, ফল সেমিস্টারের জন্য। আর বাকিগুলো হচ্ছে এরকম সারা বছরই থাকে, তবে পিক টাইম হচ্ছে এখন অগস্ট থেকে ডিসেম্বর, জানুয়ারি, এই সময়ের মধ্যেই দেখা যায় ম্যাক্সিমাম স্কলারশিপে আবেদন করার সময় সুযোগ থাকে। আর তারা ফাইনালাইজ করে ভিসা টিসা হইতে হইতে অনেক সময় লাগে। তো সেজন্যই আসলে এত আগে থেকে তারা শুরু করে। আর মূলত এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তো শুরু হয় ফল সেমিস্টার বা অগস্ট সেপ্টেম্বর থেকে আর কি জার্নিটা শুরু হয়। তো অন্যান্য স্কলারশিপ হচ্ছে আমার একটাই কথা, ঘাটতে হবে, ঘেটে ঘেটে নিজের সাথে মিল যেগুলো আছে সেগুলো নোট ডাউন করে সেগুলোতে অ্যাপ্লাই, প্রোফাইল রেডি করতে হবে। ডকুমেন্টে অনেক রিকোয়ারমেন্ট থাকে, যেমন কিছু ডকুমেন্টে বলে যে সার্টিফাইড হতে হবে, এসএসসি, এইচএসসি, বিএসসি সার্টিফিকেট, এগুলো সার্টিফাইড হতে হবে। সার্টিফাইড কিছু আবার বলে যে নোটারি থাকলেও হবে, তো নোটারি করেও করা যায়। এগুলো রেডি করে রাখা, এগুলো কিন্তু মানে সময় লাগে। দেন রেকমেন্ডেশন লেটারের জন্য আগে থেকে টিচারদের বলে রাখা, যে আমি তো অ্যাপ্লাই করতেছি, আমার লাগবে, এটা হচ্ছে প্রিলিমিনারি একটু জানিয়ে দেওয়া স্যারদের বা বসদের। দেন আবার তাদেরকে বলা যে আমি তো এত তারিখের মধ্যে অ্যাপ্লাই করবো, তো আমাকে একটু দিলে ভালো হয়। তো তারাও তখন জিনিসটা সিরিয়াস ভাবে নিয়ে দিবে। আর মোটিভেশন লেটারে তো প্রচুর রিভিশন দিতে হবে। মোটিভেশন লেটার পাগলের মতো, মানে এটা একটা পাগলের মতো এটা নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে চেঞ্জ করতে হবে, কোন জায়গায় কোনটা ভালো লাগে না। আমি না হইলেও আমার মোটিভেশন লেটার 70-80 বার কারেকশন করছি, ঠিক আছে। 2 পেজে না, 1.5 পেজের একটা ডকুমেন্ট, এটাই আমার এতবার কারেকশন করা লাগছে। না যে নিজের মন মতো হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, বারবার করছি করছি, ঠিক আছে। তো এআই এর সাহায্য আসলে নিলে নিলে কি নেওয়া যেতে পারে? এখানে আমার লিখা দাও এআই, আমি আমার সিভি দিয়ে বললাম আমার, আর প্রোগ্রামের সব ডিটেলস দিয়ে বললাম আমার জন্য একটা লিখা দাও মোটিভেশন লেটার। না, নিজে ঘাটতে হবে, ওই প্রোগ্রামের আনুষঙ্গিক যা আছে ওয়েবসাইট থেকে সব পড়ে ফেলতে হবে। পড়া এখানে কি হয়, আমি তো বাংলাদেশে বসে জার্মানির এখানে কি হয় আমি জানি না। কিন্তু আমি ওদের সবকিছু যদি ঘাটি, ওয়েবসাইট, ওদের লিঙ্কডইন পেজ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, আমার কিন্তু তখন একটা আইডিয়া আসবে। সেই আইডিয়া নিয়ে যখন আমার ইন্টারেস্টও জাগবে, সেটা যখন আমি প্রকাশ করতে পারবো, এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে, ঠিক আছে। এআই কে বলা যেতে পারে, আমি লিখলাম, লেখার পরে বলা যেতে পারে যে আমার গ্রামাটিক্যাল কি মিস্টেক আছে, ঠিক আছে, আমার ইংলিশের ফ্লুয়েন্সি কোথায় একটু ভালো করলে ভালো হয়। ও যদি সেটা বলে, সেটা নিলে আমি ইউজ করলাম, যে হ্যাঁ, তখন আমি ম্যানুয়ালি সেটা কারেকশন করবো। কিন্তু অন্যভাবে নেওয়া যাবে না।
তো এই আর কি, হ্যাঁ, এতটুকুই আর কি বলতে চাই। আর ভাই যে কয়েকটা তো ইন্টারভিউ, যেমন ভিসা ইন্টারভিউ দিয়েছেন, জার্মান ভিসার জন্য অবভিয়াসলি ইন্টারভিউ দিয়েছেন, প্লাস এই যে ধরেন স্কলারশিপ গুলোর জন্য ইন্টারভিউ, মানে ওগুলার মানে একটা যদি মানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন, কি আসলে বলে বা কি জিজ্ঞেস করে? আচ্ছা, ইন্টারভিউয়ে আমার হচ্ছে ভিসার জন্য ইন্টারভিউ হয় নাই, স্কলারশিপের জন্য ইন্টারভিউ হয়েছিল। ওই সিবিআর মোটিভেশন লেটার থেকেই মূলত কোশ্চেন করা হয়। ডিএডি তে মূলত দেখা গেছে যারা সিলেক্টেড হয়ে গেছে তারা কিন্তু আলটিমেটলি স্কলারশিপের জন্য দাঁড়ায় গেছে। হ্যাঁ, ইন্টারভিউ এর অন্যতম একটা উদ্দেশ্য থাকে যে আমি সে কি জেনুইন কিনা সেটা যাচাই করা। তো সে এখানে উম, ওই সিভির পয়েন্ট ধরে ধরে জিজ্ঞাসা করবে যে জবের রেসপন্সিবিলিটি কি ছিল, জবে কি কোনো ডিফিকাল্টি ছিল কিনা, পড়াশোনা কিভাবে করা হয়েছে, ইন্টারেস্টটা কিভাবে জাগছে, কেন জার্মানিতেই আসতে চাও, বা কেন ইতালিতেই আসতে চাও, কেন ইউএসএ তেই আসতে চাও। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন থাকবে। তো এগুলোর অ্যান্সার আগে থেকে তো আগে থেকে কিছুটা রিহার্সাল করে রাখা। আর হচ্ছে উম ভিসার জন্য, ভিসা আমার জার্মান ভিসা আমি খুব কম সময় পাইছি। স্কলারশিপ হোল্ডারদের জন্য জার্মানি হচ্ছে ভিসা ফাস্ট ট্র্যাক করে দিচ্ছে, যার ছোট সাইজের একটা স্কলারশিপ আছে তারও ভিসা প্রসেসিংটা এই ওয়েটিং লিস্টে থেকে হবে না, একবারে ফাস্ট ট্র্যাক হবে। আমার মাত্র 12 দিন লাগছে অ্যাপ্লাই করা থেকে হাতে পাসপোর্ট পাওয়া পর্যন্ত, ভিসা সহ। তো অন্যান্য দেশের জন্য সিস্টেম ভিন্ন, কিন্তু আলটিমেটলি কি স্কলারশিপ হোল্ডারদের একটু প্রায়োরিটি দেওয়া হয়। ইউএসএ তেও দেখা গেছে যে ফুল ফান্ড থাকলে তারা দ্রুত ভিসা ইন্টারভিউর জন্য আবেদন করতে পারে। আমার কোনো ইন্টারভিউ হয় নাই, আমি জাস্ট ডকুমেন্ট গুলো ভিসার সময় জমা দিছি। এই সেম ডকুমেন্ট গুলো, সিভি, দেন হচ্ছে মোটিভেশন লেটার, আর আরো কিছু কিছু ডকুমেন্ট চাই, সেগুলো ইন জেনারেল হয়ে যাবে। যে কতটুকু যেতে পারবে তার জন্য ওগুলো ম্যানেজ করা আসলে ডিফিকাল্ট না, এই আর কি। আচ্ছা। তো এই মানে সেকেন্ড মাস্টার্স এর পরে আসলে প্ল্যানটা কি, এরপরে কি হতে পারে? এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে প্ল্যান নাই। আমি ইন্ডাস্ট্রি জব গুলা ভালো লাগে, যেহেতু একটা ইন্ডাস্ট্রি থেকে আসছি। তো আমি ইন্ডাস্ট্রিতেই থাকতে চাই, এই সেক্টরেই থাকতে চাই, সেটা যে দেশেই হোক। আর আর&ডি সেক্টরটাও ভালো লাগে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এখানে ব্রেন স্টর্মিং করার সুযোগ থাকে, রিসার্চ করার সুযোগ থাকে, এবং ইন্ডাস্ট্রিয়াল ফ্লেভারও তো আছেই। তো এটা আপাতত ইচ্ছা, আমি জানি না 2 বছর পরে আসলে কোথায় গিয়ে পৌঁছাবো, বা আলটিমেটলি 2 বছর পরে কি করবো, এই আর কি। আচ্ছা ভাই, এই যে জার্মানিতে বিদেশে গেলে মেনলি যে কালচারের সাথে যে মিশা, বা ধরেন ওখানে পরিবেশ, আবহাওয়া, মানে অনেকে বলে যে কালচারাল একটা শখ, এইরকম বা সবকিছু মিলে। আর সব থেকে জার্মানি যে জিনিসটা যে মানে আমরা শুনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, হ্যাঁ, এরকম কিছু ফেস করছেন কিনা? যদিও ভাই মানে আপনি তো মানে বেশি দিন হয় নাই গেছেন, মানে কি হ্যাঁ, কি ফেস করছেন, বা ওখানে বাংলাদেশি কমিউনিটিটা যে আপনার গন্ডির ভিতরে যতটুকু। সরি। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এখানে অনেকে ইংলিশ বলতে পারে না। শপিং মলে গেলে, বাসে উঠলে কোন রুট থেকে কোন রুটে যাবো একজনকে জিজ্ঞাসা করলে ইংলিশে বলতে পারবে না। সাধারণত ইন জেনারেল অনেকেই আবার পারে, অনেকেই পারে, অনেকেই হেল্প করে। তবে সবাই হেল্পফুল, আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যার কাছে হেল্প চাইছি তার পক্ষে যতটুকু হেল্প করা সম্ভব সে হেল্প করছে। ভাষা বলতে পারতেছে না একজন, আমি একবার মানে বার্লিনে গেছি, আমার এখান থেকে একটা স্টেশনে আমি কোন দিক দিয়ে গিয়ে বাস ধরবো আমি চিনতেছি না। এক পুলিশ সদস্য আমার বলতেছে জার্মান ভাষায় বারবার, আমি বুঝতেছি না। শেষমেশ সে আমার হাতে ধরে আমার নিয়ে গিয়ে বাসের সামনে গিয়ে দিয়ে আসছে। ঠিক আছে, আবার অনেকক্ষণ ধরে দেখছে যে আমি ঠিকমতো উঠতে পারতেছি না। তো সবাই হেল্পফুল, কালচারাল শক আমার আসলে লাগে নাই। আমাদের যে কোর্সটা, এটা একটা মাল্টি কালচারাল কোর্স, এখানে বিভিন্ন মহাদেশের বিভিন্ন দেশের মানুষজন আছে। তো সবাই আমার মতোই। আশেপাশে যাদেরকে দেখি, ইউএসএ ইউরোপের আসলে এই মাস্টার্স লেভেল বা হায়ার এডুকেশন বা ব্যাচেলর লেভেলেও প্রচুর বিদেশ থেকে স্টুডেন্ট আসে। জার্মান স্টুডেন্টের সংখ্যা আমি দেখছি কম ওরিয়েন্টেশন প্রোগ্রামে, অন্যান্য দেশের মানুষজনই বেশি। তো এরকম একটা মাল্টি কালচারাল এনভায়রনমেন্টে থাকলে আসলে কালচারাল শকটা লাগে না। বাংলাদেশি কমিউনিটি, আমি একটা ছোট একটা শহরে আছি, নাম হচ্ছে ফ্রেন্সবুর্গ। এটা হচ্ছে ডেনমার্কের পাশে। তো এখানে বাংলাদেশের সংখ্যা ওইভাবে বেশি নাই, আবার খুব যে নাই একবারে নাই তাও না, আছে। এবং আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমার সাথে 2-3 জনের কথা হয়েছে, দেখা হয়েছে। তো কমিউনিটি ইনশাল্লাহ আরো ভালো ভাবে চিনবো, এখনো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, আর অনেকে আছে। আর হচ্ছে এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা টপ নচ। পাবলিক ট্রান্সপোর্টেশন মানে পুরো জার্মানির জন্য একটা সেমিস্টার টিকিট থাকে 6 মাসের জন্য, আমার 50-55 ইউরো পে করতে হয়। তো সেটা দিয়ে পুরো জার্মানি হচ্ছে ট্রাভেল করা ফ্রি, বাস, ট্রেন, দেন হচ্ছে ফেরি। তো কিছু প্রিমিয়াম যানবাহন বাদে বাকি সবগুলোই হচ্ছে ওই সেমিস্টার টিকিট দিয়ে কভার করে। যে কোনো জায়গায় যে কোনো ভাবে যাওয়া যায়, খুব সহজে যাওয়া যায়। বাস ট্রেন একটু পর পর আসে, সময়টা এখানে খুব ভালোভাবে মেনটেন করে। বাস আসার কথা 12টা 4-এ, 12টা 4-এই আসবে, 12টা 6-এ ছাড়ার কথা 12টা 6-এই ছাড়বে। ঠিক আছে, 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড আমি দেখছি ঘড়ির, কেবল 12টা 6 হয়েছে, বাসটা ছেড়ে দিচ্ছে। এরা সময়ের প্রতি খুবই মূল্য দেয়। এবং জার্মানদের একটা স্বভাব হচ্ছে এরা যে এটাই করে ভালো মতো করে, একটু স্লোলি করে, একটু ঢিলা ঢিলা ভাবে করে, কিন্তু যেটা করবে ভালো মতো করবে, ডকুমেন্টেশন রাখে সবকিছুর, মানে সলিড হয়। ঠিক আছে, স্কলারশিপের যে প্রসিডিওর মধ্যে আমি গেছি, এগুলো আসলে ডকুমেন্ট গুলো এত মানে সলিড হয়েছে, শেষ পর্যন্ত আমি বুঝছি যে না, ওরা যে এই দূর থেকে বসে একজন স্টুডেন্ট স্কলারশিপ দেয় তার মধ্যে কিভাবে যাচাই করে সে অথেন্টিক কিনা, সেগুলো আসলে তারা ওই সিস্টেমটা তৈরি করে রাখছে। তো সিস্টেম ভালো দেখেই তো এরা উন্নত, আর আমরা এখানে পড়তে আসি। তো জার্মানিতে আমি ঘুরছি 1 সপ্তাহে, আমার 3টা বড় শহর ঘোরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যামবুর্গে গেছি, বার্লিনে গেছিলাম ফ্রেন্ডদের সাথে দেখা করতে। তো এর পর্যন্ত যা দেখছি ভালো, ভালো। প্রচুর ইন্টারন্যাশনাল মানুষ আছে, আমি এত মানে অন্যান্য দেশের বা মুসলিম সংখ্যা মানুষজন আমি আসলে এক্সপেক্ট করি না এখানে যে পরিমাণ আছে। ঠিক আছে।
তো আলটিমেটলি কালচারাল শকটা সেই কারণে হয়তো বা লাগতেছে না, হয়তো বা পরে লাগবে, হয়তো বা উইন্টার আসতেছে তখন একটু ডিপ্রেসিং টাইম যায়, মানে ওয়েদার খুবই গুমোট হয়ে থাকে সবসময়। আর আমারটা হচ্ছে নর্ডিক সাইডে একটু পড়ছে, এখানে শীতটা একটু বেশি পড়ে। তবে আশা করা সব জায়গায় হিটার লাগানো, রুমে ডরমে সব জায়গায় হিটার লাগানো আছে। আর দেখা যাক। আহ, তো মোটামুটি এগুলাই এজ এ মানে লাস্ট এন্ডিং আসলে আপনি আপনার জুনিয়রদের ছোট ভাইদের মানে উদ্দেশ্যে মানে একটা উপদেশ তারপরে গাইডলাইন কি দিবেন? তখন তো যা বললাম সবই জুনিয়রদের জন্যই বললাম। আমি আসলে এই কথাগুলা একটা ফেসবুকে পোস্ট লিখে স্যাকের কোনো একটা গ্রুপে দিব বা নিজের প্রোফাইলে দিব, সেই সময় সুযোগ বা ইচ্ছাও আসলে সব সময় করে না। তো এরকম তুমি এই যে ওয়েবিনারের আয়োজন করছো, এখানে কথা বলা গেছে, আমার ভিতর থেকে যা যা আছে, আমার মাথায় যা যা আছে সবকিছু আসলে সবকিছু বলতে পারিনি, বলার চেষ্টা করছি। তো জুনিয়রদের জন্য তো গাইডলাইন এর আগেও দিছি যে সিজিপিএ তো রাখতে হবে, 3.5 রাখার চেষ্টা করতে হবে। আইএলটিএস এর প্রিপারেশন আগে থেকে নিতে পারলে ভালো, একটা পেপার লেখার চেষ্টা করতে হবে, রিসার্চের কাজ করতে হবে, ফ্রিল্যান্সিং করা যেতে পারে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টিউশন করা যেতে পারে, এবং টিউশন করলে এইচএসসি করাইতে হবে, ঠিক আছে। আবার যদি বিসিএস এর টার্গেট থাকে, জেনুইন বিসিএস এর টার্গেট থাকে বা সরকারি চাকরি, তখন আবার অন্যান্য ক্লাসের পড়াইলে সেগুলোও হেল্প করে। হ্যাঁ, যারা একটু ছোট ক্লাসের পড়ায়, ম্যাথ, তারপরে জিকে, বাংলা, এগুলো তো ওই বইগুলো থেকেই করা হয়, ক্লাস 6 7 8 9 10। এগুলোও ভালো, তো যে যেটাতে থাকতে চায় আসলে ওইভাবে চিন্তা করা উচিত। আর চিন্তা যদি নাও হয়, আমার যেমন তো এত চিন্তা করে আমি পারিনি, আমার তো লাইন অনেকবার আমি ঘুরেছি, আলটিমেটলি হয়ে যাবে। লাগা থাকতে হবে, হ্যাঁ, যেটাই চাও সেটার পিছনে লাগা থাকতে হবে। স্কলারশিপ চাইলে স্কলারশিপের জন্য কাজ করতে হবে, কষ্ট করতে হবে, লাগা থাকতে হবে, হাল ছাড়া যাবে না। সরকারি চাকরির জন্য সেম। সরকারি চাকরি করতে গেলে দেখা গেছে যে প্রাইভেট জব করে সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া হিউজ টাফ। তারপরেও আমার একটা সাজেশন হচ্ছে পাশ করার পরে জবে ঢুকে যাওয়া। জবে ঢুকে গেলে যেটা হবে, পকেটে টাকা টাকা থাকবে, আইএলটিএস দেওয়া হোক, বিদেশে অ্যাপ্লাই করার জন্য একটা অ্যামাউন্ট দরকার পড়ে, সেই টাকাগুলো আসলে নিজের পকেট থেকে যখন খরচ হয় তখন ভালো লাগবে, ঠিক আছে। এবং জবের যে অভিজ্ঞতা সেটা অনেক সময় সিজিপিএ থেকেও বেশি কাজ করে, এটা পেপার থেকেও বেশি কাজ করে, কারণ আলটিমেটলি একটা জব, ফুল টাইম জব, যদি রিলেটেড ব্যাকগ্রাউন্ডের হয়, নিজে যে পড়াশোনা করছি এবং ভবিষ্যতে যে পড়াশোনা করব সেটার সাথে যদি রিলেশন থাকে, এটা তো অবশ্যই হেল্প করবেই, ঠিক আছে। আর সুপারভাইজার টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। লিঙ্কডইনের প্রোফাইল খোলা যেতে পারে, লিঙ্কডইনের প্রোফাইল সাজানো যেতে পারে, বিডি জবসের প্রোফাইল সাজানো যেতে পারে। সফটওয়্যারগত কিছু ক্যাপাবিলিটি, এক্সেলের কাজ অনেকে পারে না। হ্যাঁ, এক্সেলটা কিন্তু সহজ, জাস্ট হচ্ছে আমাদের কাজ নাই এক্সেলে, আমরা করি না, কিন্তু এক্সেলের কোর্স অন্তত বেসিক গুলো শিখে রাখা উচিত। এক্সেল, ওয়ার্ড, প্রেজেন্টেশন, এগুলো সবাই মোটামুটি পারে, কিন্তু মোটামুটি পারলেও আসলে এগুলোর কয়েক অনেকগুলো লেভেল আছে। হ্যাঁ, তো একটু অ্যাডভান্স লেভেলে শিখে রাখলে ভালো এই তিনটা সফটওয়্যার। তারপর প্রোগ্রামিং পারলে তো অনেক দিগন্ত খুলে যায়, ঠিক আছে, অনেক দরজা খুলে যায়, প্রোগ্রামিংটা করা যেতে পারে। আর স্যাকের সবার প্রতি হচ্ছে যে হতাশ হও না, ঠিক আছে। ক্যাম্পাসে কি হইতেছে না হইতেছে, টিচার আছে নাকি নাই, পরীক্ষা হচ্ছে নাকি হচ্ছে না, এগুলো নিয়ে এত হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে। নিজের ডেভেলপ করলে আর সবসময় একটু রেসপন্সিবল থাকলে যে কোনো জায়গায় সাইন করা যায়, ঠিক আছে। সেখান থেকে প্রচুর পোলাপান হচ্ছে বিদেশে আসতেছে। আমি যেদিন আমার পাসপোর্ট জমা দিছি ভিসার জন্য, ওই দিন ইরাসমাসের একজন সিভিলের, আমার নামটা মনে নাই, সম্ভবত 12 ব্যাচ বা 13 ব্যাচ, সে হচ্ছে ইরাসমাসে পাইছে, সে জমা দিতে আসছে। আরেকজন ডেনমার্কের জন্য জমা দিতে আসছে, আমার সাথে একসাথে আমরা তিনজন সেকেন্ড একই সময়। তাহলে চিন্তা করা যায় এক থেকে কি পরিমাণ মানুষজন বিদেশে যাচ্ছে। তো বিদেশে আসলে তো আলহামদুলিল্লাহ পার্ট টাইম জব করে হোক, দেন স্টাডি শেষ করে ফুল টাইম একটা জব হবেই। জীবন নিয়ে আসলে এত হতাশার কিছু নেই। আহ, যেটাই করবা ভালো মতো করবা, যেটার পিছনে যেটা ড্রিম থাকবে সেটার পিছনে লেগে থাকতে হবে। হ্যাঁ, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর লেগে থাকাই যায়। একটা সরকারি চাকরির জন্য মানুষ যদি বিসিএস এর জন্য 4 বছর ব্যয় করতে পারে, তাহলে কেন বিদেশে আসার একটা স্কলারশিপের জন্য ব্যয় করতে পারবে না? আমি ফুল টাইম জব করার পরেও দেখা গেছে যে ফুল টাইম ডিউটির মতো বিদেশ নিয়ে কাটাকাটি করছি। ফুল টাইম না হলে একটা পার্ট টাইম জব অন্তত মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় দেওয়া লাগছে। তো সেই সময়টা দিতে হবে, সেই সময়টা বের করতে হবে। ট্রাফিক জ্যামে অনেকে বলতে পারে যে আমার সারাদিনে জবের অনেক হেক্টিক যায়, আমি জবে যাই আসি, জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়। জ্যামের মধ্যে পড়ে থেকেও এগুলো নিয়ে কিন্তু ঘাটাঘাটি করা যায়, হাতে মোবাইল থাকলে ঘাটাঘাটি করা যায়। অন্তত আমি আমার পছন্দের প্রোগ্রামটা সিলেক্ট করে রাখতে পারি, আমি একটা মোটিভেশন লেটার কিন্তু মোবাইলে টাইপ করা যায় নোটপ্যাডের মধ্যে, ঠিক আছে। সেগুলো কিন্তু জ্যামে বসে বসে করা যায়, দাঁড়ায় দাঁড়াও করা যায়, ঠিক আছে। ইভেন আমি নিজেও করছি। তো এইভাবে লাগা থাকতে হবে, হ্যাঁ, কামড় দিয়ে লাগা থাকতে হবে। আমি জানি স্যাকে যারা চান্স পায় সবাই কামড় দিয়ে লাগা ছিল বলেই সরকারিতে করতে পারছে, ইঞ্জিনিয়ারিং শেষ করতে পারছে। তো এরা চেষ্টা করলে আরো ভালো ভালো জিনিসগুলো পারবে, পারতেছে, ঠিক আছে। তো সবার জন্য দোয়া রইলো, তোমার জন্য দোয়া রইলো, ধন্যবাদ তোমারে, এই আর কি। তো ভাই আসলে অনেক কথা হয়েছে আসলে, জিনিসটা ভাই এই পডকাস্ট থেকে বেশি হয়েছে ভাই, একজন মানে বড় ভাই ছোট ভাইকে উপদেশ দিছে এইটাই আসলে। হ্যাঁ, তো আশা করি এটা বাকি সবার, যেমন আমরা সবার সাথে শেয়ার করবো, বাকি সবার ক্ষেত্রেও মানে একটু উপকার হবে, মানে সবাই উপকৃত হবে একটু হইলেও। তো হ্যাঁ। এতটুকুই ভাই। আর কি আমার অবস্থা ভাই, দরজা, মানে ওইখানে মানে কেমন মানে লাগতেছে যে গেছেন, মানে নিজের পার্সোনাল ফিলিংসটা? আচ্ছা, আর আমার দরজা স্যাকের সবার জন্য ইনশাল্লাহ খোলা থাকবে। স্যাকের বাইরে থেকেও যদি কেউ আমাকে নক করে আহ, এই ডিএডি সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য, বা হেল্পের জন্য, অনেক হেল্প দরকার পড়ে, অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করা লাগে, হ্যাঁ, তো তাদের জন্য আমার দরজা খোলা সবসময়।
আর একটা বিষয় হচ্ছে, আরেকটা জিনিস আমি মিস করে গেছি, যে যে প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করবো সেই প্রোগ্রামের মানুষজনকে বের করা। লিঙ্কডইন হচ্ছে এটা একটা ভালো অপশন। লিঙ্কডইনে সার্চ করলে ওই প্রোগ্রামের মানুষজন কিন্তু চলে আসে, তাদেরকে পার্সোনালি মেসেজ করা, ঠিক আছে, তাদের কাছে টিপস এন্ড ট্রিক্স নেওয়া, এই জিনিসটা করতে হবে। তো এর বাইরে যদি আমার কাছে কেউ আসে, তার জন্য আমার দরজা সবসময় খোলা, ইনশাল্লাহ আমি হেল্প করতে চাই, করব। আর হচ্ছে, তুমি যেটা বললে যে জার্মানিতে কেমন লাগতেছে, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। সবাই হেল্পফুল, প্রফেসররা হেল্পফুল। কয়েকদিন আগে 3 দিনের একটা ওয়ার্কশপ হলো, টিম বিল্ডিং ওয়ার্কশপ। এখানে আমরা যারা নতুন আসছি, বিভিন্ন দেশ থেকে আসছি, আমাদের মধ্যে তো বন্ডিং নাই। তো বন্ডিংটা কিভাবে তৈরি হবে, তার জন্য বিভিন্ন গেমস, হ্যাঁ বিভিন্ন গেমস, বিভিন্ন টিম ওয়ার্কের অ্যাক্টিভিটি রাখা হয়েছে, এবং সেগুলো খুবই ভালো ছিল, আমি এনজয় করছি। এর মধ্যেই শিখানোর একটা বিষয় ছিল যে আমরা অনেকগুলো মানুষ আছি, তো আমরা একটা ডিসিশন নিতে চাই। তো ডিসিশনটা আমরা কিভাবে নিব, কোনটা হচ্ছে সঠিক তরিকা, একটা মেথড আমরা শিখছি, কার্ড মেথড, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে স্লোলি স্টার্ট হচ্ছে। এখন আমার ক্লাস শুরু হয় নাই, আগামীকালকে থেকে হচ্ছে ক্লাস শুরু হবে। দেখা যাচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্লাস, ফুল টাইম জব। পড়াশোনাটা এখানে আর কি ফুল টাইম জবের মতো। এখন পর্যন্ত অভিজ্ঞতা ভালো, ইনশাল্লাহ ভালো থাকবে। নিজের ভালো রাখতে হবে, যত খারাপ পরিস্থিতি যাক, নিজের ভালো রাখার চেষ্টা করাটাই উচিত, ঠিক আছে, যেখানেই থাকি, জার্মানি বাংলাদেশ, নিজের ভালো রাখতে হবে। নিজের যেটা করতে ভালো লাগে বা মানুষের সাথে সময় কাটাইলে দেখা যায় যে একা একা বোধটা কম হয়, ঠিক আছে, এই আর কি আমার ফিলিংস। ধন্যবাদ ভাই, আসলে মানে এত ব্যস্ততার মধ্যে ভাই এত মানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্লাস ভাই, এ, এই যে মানে মানে বিজি শিডিউল অ্যাকচুয়ালি, মানে আমাদের দেখা যায় যে আমরা যে এখানে হলে থাকি মানে অনেক কিছুতে মানে মনে হয় মানে দিন চলে যেতেছে। বাট এই যে এত বিজি শিডিউলের মধ্যে আমাদের যে সময়টা দিচ্ছেন, আসলে আমরা কৃতজ্ঞ ভাই। কারণ না, আপনারা যদি ভাই, আসলে এই যে আপনারা যদি ভাই মানে কিছু একটা ভালো কিছু করেন, তাইলে আমরা আসলে ওই জিনিসটা অ্যাটলিস্ট মানে ওটা পথটা চিনবো। সেটাই চেষ্টা করতে হবে আর কি, চেষ্টা করার লেগে থাকা, এগুলো হচ্ছে কি ফ্যাক্টর। তাহলে ভাই আজকে আমরা আজকের মতো শেষ করি। শেষ মানে শেষ না হ্যাঁ, ভাই, আরো দেখা হবে, আপনি আসবেন, বাংলাদেশে আসবেন, কিন্তু হয়তো জার্মানি হ্যাঁ, মাটিতেই হয়তো মানে দেখা হইতে পারে, বা আরো হয়তো ইনশাল্লাহ অন্য কিছু অন্য কোনো টপিকে হয়তো আরেকদিন কোনো কথা হইতে পারে। এটি ওকে। ঠিক তাহলে আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ফলো আপ ইনশাল্লাহ হবে তোমাদের নতুন চ্যানেলের জন্য। শুভকামনা। ওকে, আল্লাহ থ্যাংক ইউ হাফেজ। ভাই। আমার নাম হচ্ছে সাকিব বিন তারিক। আমি 14 ব্যাচ, আর ট্রিপলির ক্ষেত্রে হচ্ছে ট্রিপলি 6 ব্যাচ। আমার নাম শাহজাহান। আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ট্রিপল ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। আর বর্তমানে আমি হচ্ছে মেন্টরস নামে বাংলাদেশের যে এডুকেশনাল ইনস্টিটিউট আছে, সেটার আইএলটিএস ডিপার্টমেন্টের ওয়ান অফ দ্য কোঅর্ডিনেটরস।